আপনারা বের করছেন আমাদের শুরুতে একটা ল্যাবের দুটো লেকচার হবে একটা হচ্ছে থিওরি পার্টের লেকচার সেই থিওরি পার্ট থেকে আপনারা হচ্ছে রিটেন এক্সাম দিবেন দেখবেন আর হচ্ছে এরপরে আমরা হচ্ছে অটোমেটেড লেকচার অটোমেটেড লেকচার একটু সার্টিফিকেট দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর থিওরি পার্টটা হচ্ছে আজকে আমরা মেইনলি যেটা দেখব আজকের লেকচারে মেইনলি আজকের লেকচারের মেইনলি যেই বেসিক কিছু কনসেপ্ট যে একটা মানে আপনারা তো আলটিমেটলি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বের হবেন তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বের দিলে যতটুকু না জানলেই না অ্যাটলিস্ট এমন কিছু বেসিক আছে যে অনেকে জানেন বাট আপনাদের মাঝে দেখা যাবে এক দুজন আছে যারা এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই সাপোজ আমি যদি আপনাদের কোশ্চেন করি যে সাপোজ আপনার একটা ইলেকট্রিক্যাল সুইচ আছে তো ইলেকট্রিক্যাল সুইচ দিয়ে আমরা কি করি কোনো একটা লোড অন বা অফ করি তো সেই একটা ইলেকট্রিক্যাল সুইচ আপনি কোন ওয়্যারে কানেক্ট করবেন লাইভ ওয়্যারে নাকি নিউট্রাল ওয়্যারে কেউ কি এমন আছে যে নিউট্রাল ওয়্যারে কানেক্ট করতে চান একটা নিউট্রাল ওয়্যারে কানেক্ট করবেন আচ্ছা সবাই লাইভ ওয়্যারে কানেক্ট করবেন এখন আমি যদি চাই যে নিউট্রাল ওয়্যারে কানেক্ট করব আগে আমার এই কোশ্চেনের অ্যানসারটা দেন যে আমি যদি নিউট্রাল ওয়্যারে সুইচটা কানেক্ট করে আমি কি লোডটা কন্ট্রোল করতে পারবো লোড কন্ট্রোল করতে পারবো স্টিল আমরা তাহলে কেন আমরা লাইভ ওয়্যার মানে আপনাদের থেকে অ্যানসারটা কেন ছিল যে আমরা লাইভ ওয়্যারে থাকবো এই সব মানে টিভি ইলেকট্রিক সব থেকে পারে স্যার লোডটা তো লাইভ ওয়্যারে লাগালে এই সব এক্স্যাক্টলি এই কিছু বেসিক প্রবলেম থেকে আজকের লেকচারে আমরা ডিসকাস করব যে আমরা ওইটাই দেখব আলটিমেটলি এবং আরেকটা জিনিস যে সুইচ আমরা কিভাবে লাগাই সিরিজে লাগাই নাকি প্যারালালে লাগাই সিরিজে লাগাই প্যারালাল লাগাই কি সমস্যা বা সিরিজে কেন লাগাই সেই বিষয়গুলি আজকে আমরা দেখব ঠিক আছে আর কোন বিষয়গুলি হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা আর এই স্লাইডটা হচ্ছে আমি আপনাদের গুগল ক্লাসরুম আপনাদের খুব একটু খুলছি প্রিফাই দিতে হয়েছে এটা তো দিছি ব্যাকআপটা তো দিছি আচ্ছা তো ওইটাই আমি আসলে এইগুলি দিয়ে দিব ঠিক আছে যে স্লাইডগুলি দিয়ে দিব তার পাশাপাশি অনেকে হার্ড কপি ছাড়া যারা পড়তে পারেন না অনেকে যেমন হার্ড কপি লাগে সফট কপি লিখে পড়তে পারেন না তারা হচ্ছে যে ফটোকপির দোকানে কিন্তু মেবি পেয়ে যাওয়ার কথা পাইছেন ফটোকপির দোকান থেকে কি কালেক্ট করছেন ফটোকপির দোকান থেকে যদি কালেক্ট করেন দেখবেন অটোক্যাডের ম্যানুয়াল আছে বাট এই পার্টের কোনো ম্যানুয়াল নাই বাট স্লাইডে প্রিন্ট আছে আর কিছু ডিজাইনের প্রিন্ট আছে দুটোই কি এখন কালেক্ট করেন না এটা প্রিন্ট করে রাখতে সময় লাগবে আচ্ছা তাহলে যদি আরেকটা সেকশন তো এখন কালেক্ট করতে আচ্ছা আপনারা কালেক্ট করেন 4 টাকা দেবেন এই হেডিং করি হেডিং দিতে হবে বাট as soon as possible সেটা একটু কালেক্ট করে নেবেন তাহলে আসলে আমি প্রশ্ন করব আর কোন জিনিস স্লাইডে থাকবে তারপরও কেন লেখা থাকবে কারণ আমি বলবো যেগুলি আপনি আলটিমেটলি ফাইনাল জিজ্ঞেস করবেন রিটেনে থাকবে আর কোন জিনিসগুলি আপনার মুখস্থ করতেই হবে আর কোনটা জাস্ট খুঁজতে হলো জাস্ট জেনে রাখার জন্য সেগুলিও আমি মেনশন করে দেবো তাহলে আর পরীক্ষার আগে প্যানিক করা লাগবে না যেগুলি মুখস্থ করবো নাকি করবো না ঠিক আছে এই কারণে ক্লাসটা একটু ফোকাস রাখবেন আচ্ছা ফার্স্ট একটু খেয়াল করেন যে আমরা এই যে ধরেন এটা হচ্ছে আপনার বাসা আর এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট নিশ্চয়ই কারণ বাসার পাশে তো পাওয়ার প্ল্যান্ট থাকে না পাওয়ার প্ল্যান্ট যখন অনেক দূরে সেই জায়গা থেকে আলটিমেটলি ইলেকট্রিসিটি কি করতে হবে আপনার বাসা পর্যন্ত নিয়ে আসতে হবে যেই জায়গায় ইলেকট্রিসিটিটা প্রোডিউস হয় সেটা পাওয়ার প্ল্যান্ট হতে পারে বা হচ্ছে উইন্ড মিল হতে পারে বা হচ্ছে কাপ্তায় যেমন আবার কি আছে যে জল বিদ্যুৎ কেন্দ্র হতে পারে বা সোলার হচ্ছে পাওয়ার প্ল্যান্ট হতে পারে যেই পাওয়ার প্ল্যান্টে থাকুক না কেন সবগুলিকে আমরা বলি এরা হচ্ছে জেনারেশন সাইডে থাকে এরা কোন সাইডে থাকবে জেনারেশন সাইড আর মাঝখান দিয়ে আপনার বাসা বা ইন্ডাস্ট্রি পর্যন্ত যেই পাথটায় আসবে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সমিশন সাইড আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন সাইড তো আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করতেছি কি কি জেনারেশন ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন আচ্ছা ফার্স্ট অফ অল একটু খেয়াল করেন যারা জেনারেশন করে তারা কিন্তু আবার ট্রান্সমিশন করে না আবার যারা ট্রান্সমিশন করে তারা আবার ডিস্ট্রিবিউট করে না অর্থাৎ প্রত্যেকটা কাজ করার জন্য ডিফারেন্ট কোম্পানি আছে যে কিছু কোম্পানি জাস্ট জেনারেশন করে কিছু কোম্পানি কি করে ট্রান্সমিশন করে আর কিছু কোম্পানি কি করে ডিস্ট্রিবিউট করে যেমন আপনারা ডেসকোর নাম শুনছেন সবাই যারা হচ্ছে নর্থ সিটিতে থাকে তারা নাম শুনছেন হচ্ছে ডেসকো আর যারা হচ্ছে সাউথ সিটি তারা শুনছেন হচ্ছে ডিপিডিসি এই যে দুইটার নাম যে এরা দুইজনই কি হয় এরা দুইজনই হচ্ছে ডিস্ট্রিবিউটর কোম্পানি এরা আপনার বাসা পর্যন্ত কি করে ইলেকট্রিসিটিটা পৌঁছায় দেয় আমরা কয়েকটা কোম্পানির নাম দেব বাট তারা কিন্তু খেয়াল করেন যে পুরো ট্রান্সমিশন সাইডটা কয়টা ওয়্যার দিয়ে হইছে এই ভিডিও উপরে 1 2 3 কয়টা ওয়্যার দিয়ে তিনটা ওয়্যার দিয়ে তিনটা ওয়্যার দিয়ে তুমি অবভিয়াসলি আর কি থ্রি ফেজ বাট থ্রি ফেজ এরা ডেল্টা নাকি স্টার থ্রি ফেজ তো বুঝলাম আর ডেল্টা নাকি স্টার
এটা ডেল্টা কারণ স্টার বা ওয়াই কানেকশনের জন্য আমার কয়টা ওয়ার প্রয়োজন চারটা কারণ তিনটা লাইন আর একটা নিউট্রাল বা এই জায়গায় যদি মাত্র তিনটা ওয়ার তাহলে অবভিয়াসলি এটা কি এটা ডেল্টা এখন একটু বলেন তো যে আমি তো চাইলে স্টারেও তো মানে ট্রান্সমিট করতে পারতাম আমরা কেন ডেল্টায় ট্রান্সমিটটা করতেছি এই আইডিয়া দেখেন কারেন্ট ভোল্টেজের কথাতে নাও যদি যান তাহলে দেখেন আমি যদি ওয়াই তে ট্রান্সমিট করতে চাই আমার ওয়্যার লাগবে চারটা 2-300 কিলোমিটারের ট্রান্সমিশন লাইন তার মানে চারটা ওয়্যার লাগলে আমার কষ্ট একটু দিত বেশি হতো এই কারণে আলটিমেটলি আমার কি করতেছে আমি ডেল্টাতে ট্রান্সমিট করতেছি বাট আলটিমেটলি দেখো এটা কিসে কনভার্ট হচ্ছে ওয়াই তে কনভার্ট হচ্ছে বা স্টারে কনভার্ট হয়ে আমার বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে আচ্ছা তার আগে একটা জিনিস দেখেন পাওয়ার প্ল্যান্টের পরে যে একটা ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারটা দেখেন তো কি করতেছে স্টেপ আপ করতেছে স্টেপ আপ কেন করতেছে আর স্টেপ আপ মানে অ্যাকচুয়ালি কি মানে ভোল্টেজ ধরে কোন স্টেপ আপ মানে হচ্ছে ভোল্টেজ ইনক্রিজ করা যার ফলে কারেন্টটা কি করে ডিক্রিজ করে এটা ফলে লাভ কি হয় আমার আমার লাইন লস বা যেটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি কি লস সিস্টেম লস দেখেন এই লসটাকে আমরা কেন সিস্টেম লস করতেছি এই লসটাকে সিস্টেম লস বলার একটা মাত্র কারণ এটা আমরা আমাদের পুরো সিস্টেমটা থেকে কখনো এলিমিনেট করতে পারবো না that is why আমরা বলি যে we can reduce the system loss but we can never eliminate the system loss কেন সিস্টেম লস এলিমিনেট করা যাবে না কারণ যেই ওয়্যার দিয়ে কন্ট্যাক্ট করেন না কেন তার একটা রেজিস্ট্যান্স থাকবে রাইট আর রেজিস্ট্যান্স যদি থাকে তার অবভিয়াসলি আই স্কয়ার আর একটা সিস্টেম লস হবে এখন এই সিস্টেম লসটা সুযোগ নেয় কারা যারা ইলেকট্রিসিটি চুরি করে যেমন ইলেকট্রিসিটি চুরি করে কেন এই যে অটোগুলি চালায় কি পরিমাণ অটো বাড়ছে প্রত্যেকটা অটো যে চার্জ দিচ্ছে এটা কি বিল দিচ্ছে না এটা যে যার মতো ওই বিদ্যুতের খাম্বা থেকে এসে কি দিচ্ছে মানে অটো চার্জ দিচ্ছে তারপর ব্যাডমিন্টন যে খেলেন আপনারা রাতের বেলা ডিরেক্ট পোল থেকে বিদ্যুৎ ইলেকট্রিসিটি নিয়ে আসতেছেন বিল দিতেছেন ঠিক আছে না এগুলি কার আন্ডারে চলে যাচ্ছে সিস্টেম লস আন্ডারে চলে যাচ্ছে শুধু তাই না যারা হচ্ছে ধরেন ডেস্কো ডিটিডিসিতে চাকরি করে অর্থাৎ আপনার মতো ইঞ্জিনিয়ার তারা একটা চোরাই লাইন দিচ্ছে মিটার ছাড়া তো মাস শেষে টাকা নিচ্ছে বা ওই টাকাটা কিসে মানে গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে তাহলে ওই টাকাটা ওই যে ইলেকট্রিসিটিটা যে কনজিউম হচ্ছে ওই জিনিসটা তারা এই সিস্টেম লসের ভিতরে ঢুকাই দিচ্ছে কারণ সিস্টেম লস কোনো ফিক্সড লস না কারণ দেখেন এই তারের রেজিস্ট্যান্স তার উপর ডিপেন্ড করবে এনভায়রনমেন্টের টেম্পারেচারের উপর এনভায়রনমেন্টের টেম্পারেচার দিনে এক রকম রাতে আবার আরেক রকম সারা রাতে তো ট্রান্সমিট হচ্ছে তাহলে আপনি কি ফিক্স করে বলতে পারবেন যে আমার সিস্টেম লস এত হবে না সো যাই হোক না কেন সবকিছু তার ভিতরে ঢুকাই দিচ্ছে সিস্টেম লসের বুঝতে পারছেন এই কারণে আমাদের অলওয়েজ টার্গেটটা কি থাকে সিস্টেম লসটা কমানো এরপর একটু খেয়াল করেন এই ইলেকট্রিসিটিটা প্রথমে কোথায় আসবে ট্রান্সমিশন লাইন পাবে কোন একটা সাবস্টেশনে আসবে যেমন আপনারা দেখবেন আমিন বাজার গাছতলির দিকে ওইখানে একটা বিশাল সাবস্টেশন আছে ওই আমিন বাজার থেকে আলটিমেটলি পুরো ঢাকার ইলেকট্রিসিটিটা আসে তার পাশাপাশি দেখবেন আপনার এলাকার যেসব কিছু সাবস্টেশন আছে বিদ্যুতের খাম্বার ওপর না দেখবেন ডেস্কো ডিপিডিসির কিছু এরিয়া আছে যেটা মানে পাওয়ার স্টেশন যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সাবস্টেশন সেই জায়গায় কি হয় কিছুটা স্টেপ ডাউন হয় দেন আপনার বিদ্যুতের পড়ে যাচ্ছে কি হিসাবে ডেল্টা হিসাবে সেই জায়গায় কনভার্ট হচ্ছে কি হিসাবে ওয়াই হিসাবে দেন আপনার বাসায় কি ঢুকতেছে আপনার বাসায় কি থ্রি ফেজ ঢোকে আপনার বাসায় কি থ্রি ফেজ ঢোকে এই যে তিনটা লাইন 1 লাইন 2 লাইন 3 আর একটা হচ্ছে নিউট্রাল যে কোনো একটা লাইন আর নিউট্রাল হিসাবে আপনার বাসায় ঢোকে তখন এটাকে আমরা কি বলি সিঙ্গেল ফেজ বা ওয়ান ফেজ বুঝতে পারছেন সবাই আর অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আবার কি প্রয়োজন হয় মানে তাহলে বলেন আপনার বাসায় আসলে কোন ভোল্টেজটা আসতেছে লাইন টু নিউট্রাল বাট অনেক ইন্ডাস্ট্রিতে বা আপনার বাসা অনেক মোটর ওই মোটরগুলি চলতে গেলে আবার বেশি ভোল্টেজ প্রয়োজন তখন কিন্তু আবার কি দেয় লাইন টু লাইন বুঝতে পারছেন লাইন টু লাইন ভোল্টেজও আসতে পারে লাইন টু নিউট্রালও আসতে পারে বাট ইউজুয়ালি আমরা বাসা বাড়িতে কোনটা করি লাইন টু নিউট্রাল এবং সেই লাইন টু নিউট্রাল আমরা কত ভোল্টেজ পাই अराउंड 230 ভোল্ট সেটা কি করে আপ ডাউন বা ফ্লাকচুয়েশন দিতেই পারে তাহলে বলেন এটা তো লাইন টু নিউট্রাল এটা লাইন টু লাইন ভোল্টেজটা কত হবে ইনটু √3 তাই না থ্রি ফেজের রিলেশন ফেজের সাথে যদি √3 মাল্টিপ্লাই করে দিই কি পাই লাইন টু লাইন ভোল্টেজ কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম এই ভোল্টেজটা কিভাবে পসিবল মানে আমার বাসা বাড়িতে দেওয়া পসিবল বুঝতে পারছেন এটা এত কি বুঝতে পারছেন তাহলে বলেন এই স্লাইড নিয়ে কারো কোনো কনফিউশন এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেক্সট স্লাইড আচ্ছা এই জায়গায় কয়েকটা জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়া আপনারা কিছুদিন আগে সিনক্রোনাস মোটর পড়ে আসছেন না সিনক্রোনাস মোটর সিনক্রোনাস জেনারেটর আমরা কোথায় ইউজ করা হয় পাওয়ার প্ল্যান্টে মানে আমার পাওয়ার প্রোডিউস করতে
সেই জায়গায় আমরা দেখছিলাম আউটপুট ভোল্টেজ মানে সিনক্রোনাস জেনারেটর থেকে তো আমি একটা ভোল্টেজ আউটপুট পাই, সেই ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করে, আমি রোটরটাকে কত স্পিডে রোটেট করাচ্ছি। তো রোটরটার স্পিডের সাথে আমার আউটপুট ভোল্টেজটা কি করতে ভ্যারি করতে। তাহলে খেয়াল করে দেখেন এক একটা পাওয়ার প্ল্যান্ট তারা নিজেরা ডিসিশন নেয় তারা আউটপুট কত ভোল্টেজ প্রোডিউস করবে। কেউ দেখেন 11 কেভি প্রোডিউস করে, কেউ 12 কেভি প্রোডিউস করে, কেউ 16 কেভি প্রোডিউস করে। ইট ডিপেন্ডস অন তাদের যে ওই রোটরটা আছে কত স্পিডে ঘোরাচ্ছে, অর্থাৎ রোটরের ফ্রিকোয়েন্সি কত তার উপর ডিপেন্ড করে আমার আউটপুট একটা ভোল্টেজ প্রোডিউস করে। এটা যে মানে প্রোডিউসার আছে বা যারা জেনারেশন কোম্পানি আছে তারা এটা ডিসিশন নেয়। এটা তো প্রোডিউস হলো যে কোনো একটা রেঞ্জ, এগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। দেন সেটা আলটিমেটলি কি করবে, ট্রান্সমিট হবে। এটাও এক একটা অংশ আছে, কোনো একটা ইলেকট্রিসিটি ঢাকায় যাবে, কোনোটা আবার আরেকটা ট্রান্সমিশন লাইনে কোথায় যাবে, সাপোজ চিটাগাং যাবে। সো কত ভোল্টেজে ট্রান্সমিট হবে এটাও আলটিমেটলি কি করা হয়, যে যার মতো ডিসিশনটা নেয়। কিন্তু একটা জায়গায় ফিক্স, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনে এসে বাসাবাড়িতে কত দিতে হবে, 230 ভোল্ট আবার দিতে হবে। এবং সেটা কি লাইন টু লাইন নাকি লাইন টু নিউট্রাল, সেটা হচ্ছে লাইন টু নিউট্রাল। এক্সাইজ গ্রিড তো অনেক জায়গায় থাকতে পারে, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা সেটা আছে রূপপুরে, বা আপনার হচ্ছে মানে আপনি কি বলতে চাচ্ছেন ন্যাশনাল গ্রিড যেটা বলে, ন্যাশনাল গ্রিড কিন্তু একটা সিঙ্গেল কোনো হচ্ছে কি বলবো যে সিঙ্গেল কোনো এলিমেন্ট না, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট একসাথে যে সাপ্লাইটা দেয় ওই পুরোটা মিলে আলটিমেটলি ওইটাকে বলে ন্যাশনাল গ্রিড। না ওটা জাস্ট ধরেন একটা পাওয়ার প্ল্যান্টের এক্সাম্পল হিসেবে দিলাম, একটা পাওয়ার প্ল্যান্ট থেকে জাস্ট খুব বেসিক একটা ডায়াগ্রাম। আচ্ছা এই জায়গায় দেখেন কয়েকটা কোম্পানির নাম দেয়া, বাট আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন পাওয়ার জেনারেশন কোম্পানি কিন্তু অনেকগুলি আছে, বাট ট্রান্সমিশন কোম্পানি কয়টা, একটা, সেটা কি পিজিসিবি। পিজিসিবি কিন্তু আমার একমাত্র ট্রান্সমিশন কোম্পানি। আর আবার দেখেন ডিস্ট্রিবিউশন কোম্পানিও কিন্তু অনেক আছে, যেমন নেসকো ডিপিডিসির নাম আমরা বললাম, পাশাপাশি গ্রাম অঞ্চলে বলেন তো কারা দেয়, নাম শুনছেন, পল্লী গ্রাম অঞ্চলে কিন্তু ওরা আবার ডিস্ট্রিবিউট করে কে, পল্লী অঞ্চলে আবার নেসকো আছে, তারপর ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে। তো এই ডিফারেন্ট কোম্পানি কিন্তু আছে, বাট একটা ইম্পর্টেন্ট কথা, পাওয়ার ট্রান্সমিট করে কারা, একটা। বুঝতে পারছেন, এইগুলি কয়েকটা নাম আপনারা জাস্ট মনে রাখতে পারেন, কত মুখস্থ করার প্রয়োজন নেই। নেক্সট আচ্ছা এরপর আমরা যেটা পড়া শুরু করব সেটা হচ্ছে আমরা আমাদের বাসাবাড়িতে কি কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট ব্যবহার করি। দেখেন সবার শুরুই হচ্ছে কি দিয়ে, ইলেকট্রিক মিটার দিয়ে। ইলেকট্রিক মিটার আমরা সবাই দেখছি কোথায় থাকে, বাসার একদম নিচে থাকে, দেখা যায় যে সিঁড়ির পাশে কোথায় একটা থাকে। আমি এখান থেকে আগে বুঝতে পারি যে কি, যে আমি কতটুকু বিল দেয়া, বাট আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে এই ইলেকট্রিক মিটারটা কি ভোল্টেজ দেখায়, কারেন্ট দেখায় নাকি পাওয়ার দেখায়? পাওয়ার দেখায়। একটাও দেখায় কিলোওয়াট আসলে আমি কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছি, নট ভোল্টেজ, নট কারেন্ট, নট পাওয়ার। কি দেখায়, কতটুকু আমি ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছি। এবং এই ইলেকট্রিক মিটারটা সেটা দেখায় হচ্ছে কিলোওয়াট আওয়ার এই ইলেকট্রিক। যদি একটু মনে করে দেখেন যে বলেন তো এনার্জির ইউনিট কি, এনার্জির ইউনিট হচ্ছে জুল। জুলকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াট ইনটু সেকেন্ড। ওয়াট ইনটু সেকেন্ড আমরা কিভাবে লিখলাম, পাওয়ার ইকুয়াল টু কি, এনার্জি বাই টাইম। বেসিক ফর্মুলা, পাওয়ার ইকুয়াল টু কি, এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি ইকুয়াল টু কি, এনার্জি ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ইনটু টাইম। তাহলে পাওয়ার ইউনিট ওয়াট, টাইম ইউনিট সেকেন্ড। সো আমরা লিখলাম ওয়াট ইনটু সেকেন্ড। দেন ওয়াট কে কনভার্ট করতে হবে কিলোওয়াটে, তাহলে কত দিয়ে ডিভাইড করব, 1000 সেকেন্ডে ডিভাইড মানে কনভার্ট করতে হবে কিসে, পাওয়ারে। সো কত দিয়ে ভাগ করব, তাহলে দেখেন আলটিমেটলি এটা কিসে পাইলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে আমার কিলোওয়াট আওয়ার। দ্যাট ইজ আলটিমেটলি ইউনিট অফ এনার্জি। তাহলে আমার ইলেকট্রিক মিটার দেখায় আমি কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছি, সো ওই অনুযায়ী আমার বিলটা আসে। তাহলে এই যে কিলোওয়াট আওয়ারে দেখাচ্ছে, এই কিলোওয়াট আওয়ারকে আমরা আবার বলতে পারি হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি দেখেন মানে রিলেশনটা একটু খেয়াল করে, 1 বিওটি, 1 বিওটি ইকুয়াল টু 1 কিলোওয়াট। তারপরে আমি 1 ইউনিট খরচ করছি, মানে আসলে কতটুকু খরচ করছি, 1 কিলোওয়াট আওয়ার এনার্জি খরচ করছি বা কনজিউম করছি। আচ্ছা এইটাকে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে আমরা বলি ইউনিট। আচ্ছা এইটার কারণটা হচ্ছে যে আমার ওয়ার্ল্ড ওয়াইড এই ইউনিটে কিন্তু বিদ্যুৎ কেনা বেচা হয়। বিদ্যুৎ যে কেনা বেচা হয় এটা তো আমরা জানি, দেশের ভিতর যেমন হয়
ইন্টার কান্ট্রিও কিন্তু কেনা বেচা হয়। বাংলাদেশ কিন্তু কিনে কার থেকে কেনে? আদানি, ইন্ডিয়া থেকে কেনে। তো পেমেন্ট কিভাবে করে যে কিভাবে কেনে যে কতটুকু কিলোওয়াট আওয়ার, কত কিলোওয়াট আওয়ার তারা সাপ্লাই দিচ্ছে, কত কিলোওয়াট আওয়ারের টাকা কিন্তু আমাদেরকে দিতে হয়। তাহলে আপনি বলেন ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক মিটারের কনসেপ্ট কি বুঝতে পারছেন? এরপর একটু খেয়াল করেন, এরপরে আমাদের যে এলিমেন্টটা আসছে সেটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার। দেখেন সার্কিট ব্রেকারের সাথে সাথে আরেকটা এলিমেন্টের নাম চলে আসছে, দ্যাট ইজ ফিউজ। আমাকে একটু বলেন তো যে সার্কিট ব্রেকার আর ফিউজের ভিতর মিল কোথায়? এই ওভার কারেন্ট প্রোটেকশন করবে। দুইটা কাজ আছে, দুইটাই ইলেকট্রিক্যাল লোডকে কি করে? প্রোটেক্ট করে। ওভার কারেন্টকে কি করে? সেভ করে। বাট দুইটার ভিতর ডিফারেন্সটা কি? এক্স্যাক্টলি যে সার্কিট ব্রেকার আমার কি করে? যদি ওভার কারেন্ট ফ্লো করে, এই যে রেফ্লেকশন যে মেকানিক্যাল সুইচ আছে এটা পড়ে যাবে, ওইটা আমি চাইলে আবার কি করতে পারবো? দেখেন পিছে একটা ডিস্ট্রিবিউশন করে অনেকগুলো সার্কিট ব্রেকার লাগানো। সো বাট ফিউজের ঝামেলাটা কি? ফিউজ যদি আপনার ট্রিপ করে তাহলে ফিউজটাকে আপনার চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এই কারণে ফিউজের কিন্তু দাম কম, 5-10 টাকা দাম। বাট সার্কিট ব্রেকারের কিন্তু দাম আছে, যত ভালো সার্কিট ব্রেকার তত কিন্তু বেশি দাম। তাহলে এখন একটু খেয়াল করেন, এইখানে যে আমরা যে সার্কিট ব্রেকারটা দেখতেছি, সার্কিট ব্রেকারে দেখেন ইনপুট আসার জায়গা দুইটা। সো এই জায়গায় একটা লাইভ আসে আর একটা নিউট্রাল আসে, বের হয়ে যায় একটা লাইভ আর একটা নিউট্রাল। বাট আমরা আরেক ধরনের সার্কিট ব্রেকার দেখব, যেই সার্কিট ব্রেকারগুলিতে লাইভ ওয়্যার আসে, লাইভ ওয়্যারে বের হয়ে যায় নিউট্রাল ওয়্যার, সার্কিট ব্রেকারের সাথে কোনো কানেকশন থাকে না। আমরা দেখব সামনে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই ধরনের সার্কিট ব্রেকারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেশি, মানে একটু হায়ার রেটিং এর, আর এইগুলির রেটিংটা একটু কম, যেগুলি জাস্ট সিঙ্গেল মানে জাস্ট লাইভ ওয়্যারটা কানেক্ট করে। বুঝতে পারছেন? আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা, ফিউজ হোক সার্কিট ব্রেকার হোক, আচ্ছা ফিউজ কোথায় লাগানো হয়? ফিউজ কিন্তু আপনারা দেখবেন যে ওই যে একটু যদি দামি মাল্টিপ্লাগ কেন, দেখবেন ওই মাল্টিপ্লাগগুলিতে কিন্তু ফিউজ লাগানো থাকে মাল্টিপ্লাগগুলিতে। আবার কম্পিউটার বা ল্যাপটপের যে চার্জারের 3 পিনের অ্যাডাপ্টারটা, 3 পিনগুলি তো দেখতে এমন যে এখানে একটা পিন, এখানে একটা পিন, এখানে এইখানে দেখবেন একটা ফিউজ লাগানো। কি হয়? ওভার কারেন্ট যদি হয় সেটা আলটিমেটলি ট্রিপ করে দেয়। এবং ফিউজগুলি কি দেখছেন আপনারা কখনো সরাসরি? ফিউজগুলির এই দুইটা এন্ড মেটালিক পার্ট থাকে আর এই জায়গাটায় সিম্পল একটা কি থাকে? ওয়্যার থাকে। এবং ফিউজটা আচ্ছা বলেন তো ফিউজ আপনাদের কি মনে হয় কিভাবে লাগাবো? সিরিজে লোডের সাথে নাকি প্যারালাল লাগাবো? সিরিজে লাগাবো, কারণ আমরা জানি সিরিজে কারেন্ট ফ্লোটা কি থাকে? সেম থাকে। তাহলে আমরা জানতে চাই কি লোডে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা যেন ফিউজের ভেতর দিয়ে ফ্লো হয়। সো আলটিমেটলি খেয়াল করেন, আমার যদি কখনো হায়ার কারেন্ট ফ্লো দিতে দেয়, এটার টেম্পারেচার বেশি হবে, আই স্কয়ার আর, সো মেল্ট হয়ে যাবে, সাথে সাথে এটা মেল্ট হওয়ার সাথে সাথে কি হবে দেখেন লোডটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। সো সিম্পল এইভাবে আমি ফিউজটা কানেক্ট করি। বুঝতে পারছেন সবাই? তাহলে যে কোনো টাইমে যদি হায়ার কারেন্ট ফ্লো হয় তখন কিন্তু এটা মেল্ট হয়ে লোডটাকে আমার সেট করবে। তাহলে এটা হচ্ছে আমার ফিউজের কানেকশন। আর সার্কিট ব্রেকারের কানেকশন আমরা দেখব, বাট আমার হচ্ছে যেটা বললাম ফিউজকে কি করা লাগবে? রিপ্লেস করা লাগবে, বাট সার্কিট ব্রেকারকে আমি চাইলে কি করতে পারবো? এটা বারবার রিইউজ করতে পারবো। নেক্সটে যাই। আচ্ছা দেখেন এটা একটা ফিউজের ছবি দেয়া। এই ফিউজটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে এর ভিতরে কিন্তু যে ছোট এই দুই পাশ মেটালিক আর মাঝখানে হচ্ছে গ্লাস, দুইটা থাকে। এটা জাস্ট কভার দেয়া, কভারটা খুললে ভিতরে এই যে এরকম কিছু একটা দেখতে। এইগুলি মেইনলি লাগানো থাকে হচ্ছে সুইচ বোর্ডে। বর্তমানে ওইরকম ভাবে লাগানো থাকে না, কারণ বর্তমানে যে আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো ইউজ করি, টিভি বলেন, ফ্রিজ বলেন, ওইগুলিতে মোটামুটি প্রোটেক্টিভ এলিমেন্ট থাকে। এই কারণে দেখা গেছে খুব কম আমরা অ্যাডিশনালি ফিউজগুলো ইউজ করি। বাট আলটিমেটলি মাল্টিপ্লাগ বলেন, ল্যাপটপের অ্যাডাপ্টার বলেন, ওইগুলির ভেতরে দেখবেন আবার কি কি ফিউজ থাকে। নেক্সটে দেখুন। আচ্ছা এরপর দেখেন, এরপর যেটা এটা হচ্ছে আমার ইলেকট্রিক ইন্ডিকেটর। ইলেকট্রিক ইন্ডিকেটরের কাজ কি? ইলেকট্রিক ইন্ডিকেটরের কাজ সিম্পলি ইলেকট্রিসিটি আছে নাকি নাই সেটা জানা দিবে। যদি লাইটটা জ্বলে থাকে ভিতরে তাহলে আমি বলবো কি ইলেকট্রিসিটি আছে, এই লাইটটা যদি নিতে থাকে ইলেকট্রিসিটি নাই। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা শুনেন, আমরা আমাদের সিস্টেমে যে কোনো লোড কিভাবে কানেক্ট করি? সিরিজে নাকি প্যারালাল? যে কোনো লোড আমরা প্যারালাল কানেক্ট করি। ইন্ডিকেটর অ্যাজ আ লোড হিসাবে কাজ করে। তাহলে যে কোনো সার্কিটে আমি যদি ইন্ডিকেটর রাখতে চাই তাহলে ইন্ডিকেটরটা কিভাবে কানেকশন দিতে হবে? প্যারালাল কানেকশন দিতে হবে। সিরিজ কিন্তু কানেকশন দেওয়া যাবে না। আমরা দেখব কিছু এলিমেন্ট আমরা সিরিজ কানেকশন দিচ্ছি, কিছু এলিমেন্ট আমরা প্যারালাল কানেকশন দিচ্ছি। যেমন সুইচ আমরা কিভাবে লাগাবো? অলওয়েজ সিরিজে লাগাবো। বাট ইন্ডিকেটর যেহেতু অ্যাজ আ লোড হিসাবে কাজ করবে,
এটা আমাকে সার্কিটে কিভাবে কানেকশন করতে হবে প্যারালাল কানেকশন দিতে হবে এটা কি বুঝতে পারছো সবাই সামনে আসি এরপর দেখেন ইলেকট্রিক্যাল সুইচ তাহলে এবার একটু আসেন যে আপনারা অ্যানসারটা দিয়ে দিয়েছেন তারপর আমি একটু দেখাই দিই যে সাপোজ এখানে আমার সাপ্লাই আছে আর এখানে আমার লোড আমি যদি সরাসরি এই জায়গা থেকে লাইভ বা নিউট্রাল এভাবে কানেক্ট করে দিই কি হবে অলওয়েজ লোডটা অন থাকবে রাইট অলওয়েজ লোডটা অন থাকবে আর আমি যদি লাইভের সাথে একটা সুইচ কানেক্ট করে দিই তাহলে এখন কি হবে আমার সুইচটা যেহেতু ওপেন কন্ডিশনে আছে সো লোডটা কি থাকবে অফ থাকবে ডিসকানেক্টেড আর আমি যখন সুইচটা ক্লোজ করে দেব কারেন্ট ফ্লোর পাথটা কমপ্লিট দিয়েছে সো এখন কি করবে কারেন্ট ফ্লো করবে রাইট এখন আমি যদি লাইভ থেকে খুলে সুইচটাকে নিউট্রালে লাগাই দেই তাহলে দেখেন আমার কিন্তু কারেন্ট ফ্লোর পাথটা ফিল আপ হবে তো এখন লোডটা কি করবে অন থাকবে অফ থাকবে আর আমি যদি সুইচটা ক্লোজ করি লোডটা এখন অন হয়ে তাহলে দেখেন নিউট্রালে লাগাইলেও কিন্তু আলটিমেটলি কি করতেছে সুইচটা দিয়ে লোডটাকে আমি অন বা অফ করতে পারতেছি বাট নিউট্রালে লাগাই রাখার ঝামেলা হচ্ছে দেখেন এটা লোডের অফ কন্ডিশন লোডটা অফ বাট কারেন্ট বা ইলেকট্রিসিটি কিন্তু লোডটাতে প্রেজেন্ট হয়ে আছে তো যে কোনো টাইমে আমি যদি কারেন্টটা লিক করে আমি যদি ওই লোডটাকে টাচ করি আমি কিন্তু ইলেকট্রিক হবে ইস্যুটা কি বুঝতে পারছেন এবং অলওয়েজ যেহেতু কারেন্ট থেকে এই কারণে লোডটা ড্যামেজও দিতে পারে লোডের লাইফ টাইমটা কি করে ডিক্রিজ করে দ্যাট ইজ ওয়াই আমরা সুইচ অলওয়েজ কোথায় কানেক্ট করব আমরা লাইভে কানেক্ট করব এবং দেখেন ফিগারটা দেখেন সুইচটা কিভাবে কানেক্ট করতেছে সিরিজ থেকে প্যারালাল সিরিজে কানেক্ট করতেছে বুঝতে পারছেন সবাই তাহলে কিভাবে কারেন্ট লোডের মধ্যে কিভাবে কারেন্ট এভাবে লাইভ ওয়াইতে কারেন্ট অলওয়েজ চলে আসবে না বাট গেট টু করতে পারতেছে না পাথটা ফিল আপ হবে না আপনি তো স্যার লোডের কারেন্ট এই কারণে তো আমরা বলতেছি যে কারেন্টটা মানে এতটুকু আসবে বাট কিন্তু রিটার্ন করার পাথ নাই সো লোডটা আমার অফ থাকবে বাট এটা যেহেতু হায়ার পটেনশিয়াল সেই জায়গায় পটেনশিয়াল এসে থাকবে বুঝতে পারছেন কারেন্ট পাথ পটেনশিয়াল যেটা ভোল্টেজটা তো এসে প্রেজেন্টেশন এবার বুঝতে পারছেন এবার আপনারা একটু বলেন যে আমার মূল ছিল আমি সুইচটাকে সিরিজে লাগাবো আমার মূল ছিল আমি সুইচটাকে প্যারালাল লাগাবো তাহলে বলেন তো কি অপারেশন হবে এটা এটা নট অপারেশন হবে এটা নট অপারেশন হবে নট মানে উল্টা উল্টা অন করলে লোড অফ হবে আর সুইচ যদি অফ করে লোড কি হবে অন হবে দেখেন সুইচটা এখন কি কন্ডিশনে আছে জিরো বা ওপেন কন্ডিশনে তাহলে দেখেন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো রাইট আর আমি যদি এখন সুইচটা ক্লোজ করে দেই বা ওয়ান তখন দেখেন কারেন্ট কিন্তু লোড পর্যন্ত যাবে না একটা শর্ট পাথে দেখে পড়বে তখন লোড কি হবে তার মানে ক্যাপিটাল কি অপারেশন এই কারণে সুইচ হবে কিভাবে লাগাইতে হবে সিরিজে কানেক্ট করতে হবে এই পর্যন্ত বুঝতে পারছি সবাই নেক্সট যাই আচ্ছা এরপর একটু খেয়াল করেন এটা হচ্ছে আমার সিম্পল এসি সকেট ঠিক আছে এসি সকেটে আমরা কি করি কোন একটা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আমরা প্লাগ ইন করতে পারি এবং এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা 2 পিন এসি সকেট কি সকেট 2 পিন এসি সকেট বাসা বাড়িতে কিন্তু কোনো ডিসি সকেট পাওয়া যায় না এরকম ডিসি সকেট গুলো কোনো অ্যাভেলেবল না বলে স্যার ইয়া কারেন্ট ফ্লো না করলে কি আমরা ইলেকট্রিক পাবো কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে কি আমরা ইলেকট্রিক না পাবো তাহলে স্যার ওই যে আগের চিত্রে কি ওটা আমি যখন লোডটা বললাম তখন আমার থ্রুতে তো গ্রাউন্ড ইলেকট্রিসিটি যাচ্ছে তখন তো কারেন্ট ফ্লো হচ্ছে এবার বুঝতে পারছেন তখন তো আমি ইলেকট্রিফাইড আলটিমেটলি হবে আমার থ্রুতে কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে না আচ্ছা এবার তাহলে দেখেন এটা হচ্ছে কি সকেট এসি পাওয়ার সকেট এবার আপনাদের কাছে একটু কোশ্চেন যে এসি পাওয়ার সকেট কি আমরা সিস্টেমে কিভাবে লাগাবো সিরিজে নাকি প্যারালাল প্যারালাল লাগাতে হবে কেন প্যারালাল লাগাতে হবে আলটিমেটলি এই জায়গায় আমি একটা লোড কানেক্ট করব তাই না এই জায়গায় আমি কি কানেক্ট করব একটা লোড কানেক্ট করব তাহলে যে কোনো লোড সিস্টেমে কিভাবে রাখতে হবে প্যারালাল থাকতে হবে এই কারণে এসি পাওয়ার সকেটটা আমার কিভাবে লাগাতে হবে সিস্টেমে প্যারালালে লাগাতে হবে বুঝতে পারছেন সবাই এরপর একটু খেয়াল করে দেখেন এটা আমার 2 পিন আমার যদি 3 পিনের এসি সকেট হইতো তাহলে সেই জায়গায় একটা লাইভ থাকতো একটা নিউট্রাল থাকতো অ্যাডিশনাল একটা কি থাকতো আর্থিং থাকতো লাইভের কালারটা কি ভায়োলেট রেড নিউট্রালের কালার ব্ল্যাক আর আর্থের কালারটা হচ্ছে গ্রিন ঠিক আছে আরেকটা জিনিস একটু বলে রাখি গ্রিন কালার ঠিক আছে আরেকটা জিনিস একটু বলে রাখি এটা কিন্তু আমাদের দেশের জন্য রেড ব্ল্যাক গ্রিন বাট আপনি অন্য একটা কান্ট্রিতে যান দেখবেন ব্রাউন কি ইউজ করতেছে লাইট হিসাবে অনেক জায়গায় বা ব্লু কি ইউজ করতেছে লাইট হিসাবে
কালারটা কিন্তু ফিক্স না, আমাদের দেশের জন্য লাইটটাকে আমরা বলি রেড, যেন যে কেউ সুইচ বোর্ডটা যদি খোলে সে বুঝতে পারবে কোনটা লাইট, কোনটা নিউট্রাল আর কোনটা গ্রাউন্ড। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সামনে সাইড। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার একটা ট্র্যাডিশনাল সুইচ বক্স, মানে এই জায়গায় আমি বিভিন্ন সুইচগুলি বসাবো। সুইচ বসাইতে পারি, এসি পাওয়ার সকেট বসাইতে পারি, ইন্ডিকেটর বসাইতে পারি। তো আমরা এটা একটু দেখি আমরা কানেকশনগুলি কিভাবে দিব। সামনে আগে আর একটু দেখেন ইলেকট্রিক লোড কয়টা ইউজ করতে পারে? ইলেকট্রিক রেজিস্টিভ লোড, ইলেকট্রিক লোড, ক্যাপাসিটিভ লোড। আমাদের সিস্টেমে আমরা কি পিওরলি রেজিস্টিভ কোন লোড পাই, মানে পিওর রেজিস্ট্যান্স, পিওরলি ইন্ডাকটিভ কোন লোড পাই না, পিওরলি ক্যাপাসিটিভ কোন লোড পাই না। সবগুলি লোড আসলে কি থাকে, কিছুটা রেজিস্টিভ প্রপার্টি থাকে, আবার কিছুটা ইন্ডাকটিভ প্রপার্টি থাকতে পারে, কিছুটা ক্যাপাসিটিভ প্রপার্টিও থাকতে পারে। বাট আমি যদি বলি আমরা সিস্টেমে রেজিস্টিভ লোড হিসাবে চিন্তা করি কাদেরকে, যেমন ফ্যানকে কিন্তু আমরা একটা ইন্ডাকটিভ লোড হিসাবে চিন্তা করি। কেন ফ্যান একটা ইন্ডাকটিভ লোড? ফ্যানের ভিতরে কি আছে? কয়েল আছে, সলিনয়েড আছে। কয়েল থাকা মানে সেটা কি? সেটা একটা ইন্ডাকটর বা ইন্ডাকটিভ লোড। আমরা রেজিস্টিভ লোড হিসাবে কাদের চিন্তা করতে পারি? কোন বাল্ব, এটা বলতে হবে। ওই যে আগে আমরা যে বাল্ব ইউজ করতাম, যে ইয়েলো কালার, সেগুলি কিন্তু একটা রেজিস্টিভ লোড হিসাবে চিন্তা করতে পারে। এরপরে চিন্তা করতে পারেন গিজার, পানি গরম করে যে গিজার, ইলেকট্রিক কেটলি, এরা সবাই কোন প্রিন্সিপালের উপর বেস করে চলে? আই স্কয়ার আর কারেন্ট ফ্লো হয়, রেজিস্ট্যান্স থাকে, একটা হিট প্রডিউস করে, তো পানিকে গরম করতে পারে। কয়েলগুলিকে, কয়েল যদি থাকেও তাও আমরা ওইগুলিকে মানে রেজিস্টিভ লোড হিসেবে চিন্তা করি। ওইটার কয়েলগুলি কি থাকে, মানে নাম্বার অফ টার্ন কম থাকে, নাম্বার অফ টার্ন যদি থাকে, ইন্ডাকটেন্স থাকে, এই কারণে আমরা রেজিস্টিভ হিসেবে চিন্তা করি। সবাই কি বুঝতে পারছেন? তাহলে তো ফ্যান তাহলে কি টাইপের লোড? ইন্ডাকটিভ লোড। টিউবলাইট যদি হয়, টিউবলাইটে কিন্তু আমরা একটা এলিমেন্ট ইউজ করি যেটাকে আমরা বলি ব্যালাস্ট। ব্যালাস্টটা অ্যাকচুয়ালি কি? ইন্ডাক্টর। সো এটাও আমরা কি হিসাবে কনসিডার করতে পারি? ইন্ডাকটিভ লোড। এখন তাহলে আপনারা একটু বলেন ক্যাপাসিটিভ লোড কি হতে পারে? एग्जांपल कैपेसिटी लोड है सिलिंग फैन सिस्टम में की कैपेसिटी लोड करते हैं सिलिंग फैन এর ক্যাপাসিটর হেল্প করতে পারে না ফ্যানটা তো মানে ফ্যানে ক্যাপাসিটর ইউজ করতেছে ওভারঅল ফ্যান পিক ব্যাকগ্রাউন্ড একটু সামনের স্লাইডে একটু যান গেলে দেখবেন কি দেখেন ক্যাপাসিটিভ লোড হিসাবে কার ফিগার দেখেন এগুলো হচ্ছে যে হিটিং এলিমেন্ট রেজিস্টিভ লোড কয়েল আছে ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড হিসাবে কার एग्जांपल দেয়া এটা ট্রান্সমিশন লাইনের एग्जांपल বলতে পারবেন যে কেন এইটাকে আমরা ক্যাপাসিটিভ লোড হিসাবে কনসিডার করতেছি হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল আসলে একটা কাইনেটিক হ্যাঁ যে খেয়াল করেন যে আমরা যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখি কেমন দুইটা প্যারালাল প্লেট থাকে মাঝখানে কি থাকে একটা ইনসুলেটিং বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে দেন আমরা যখন একটা ব্যাটারি কানেক্ট করি সো ওভারঅল এই জায়গায় কিছু চার্জ স্টোর হয় সো এটাই কি এই আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রাইট এবার একটু চিন্তা করেন যে ধরেন এটা হচ্ছে থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন মাঝখানে কি আছে এয়ার এখানেও কি আছে এয়ার কি গুড ইনসুলেটর না গুড কন্ডাক্টর ইনসুলেটর তাহলে দেখেন এই দিক দিয়ে কিছু কারেন্ট ফ্লো হচ্ছে মানে আলটিমেটলি এই ওয়্যারে কিছু চার্জ আছে নিচের ওয়্যারেও কি আছে চার্জ আছে এবং মাঝখানে কি আছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে সো ওভারঅল এটা কি হিসাবে মানে কি হিসাবে বিহেভ করবে ক্যাপাসিটর হিসাবে বিহেভ করবে সো দেখেন এখানে আমরা একটা ক্যাপাসিটর চিন্তা করতে পারি আবার এখানে আরেকটা কি করতে পারি ক্যাপাসিটর চিন্তা করতে পারি আবার খেয়াল করে দেখেন এই ওয়্যার গ্রাউন্ড এই ওয়্যার গ্রাউন্ড এর মধ্যে আমরা চিন্তা করতে পারি একটা ক্যাপাসিটর চিন্তা বুঝতে পারছেন সো এই কারণে ট্রান্সমিশন লাইনটাকে আমার ক্যাপাসিটিভ লোড হিসেবে চিন্তা করা হয় এটা কি বুঝতে পারছেন সবাই লাইনটাকে হ্যাঁ ক্যাপাসিটিভ হিসেবে মানে পুরো ওভারঅল ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন কন্ডাক্টর এটাকে আমার ক্যাপাসিটিভ লোড মানে অ্যাজিউম করতেছি মানে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন কারো কোনো কোশ্চেন প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জিনিসটা একটু ভালো দুইটা প্লেট প্যারালাল থাকে এবং এদের মাঝখানে একটা ইনসুলেশন থাকে কেন যেন এই পাশের চার্জ এই পাশে না যেতে পারে কেন মাঝখানে একটা কি আছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে তো আমি যখন এটাকে একটা ভোল্টেজের সাথে বা একটা ব্যাটারির সাথে কানেক্ট করি তো দেখেন এই পটেনশিয়ালের কারণে এই প্লেটে কিছু কি জমা হয় চার্জ জমা হয় আর এটার জন্য এই প্লেটে কিছু কি জমা হয় চার্জ জমা হয়
তো আলটিমেটলি ও কি করে কিছুটা এনার্জি স্টোর করে রাখে। তো এটা হচ্ছে ক্যাপাসিটি। এবার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কথা চিন্তা করেন, এদিকে কিছু চার্জ ফ্লো হচ্ছে, রাইট? ধরেন এদিকে কিছু চার্জ ফ্লো হচ্ছে, এটা লাইট আর এটা নিউট্রাল সাপোজ। তাহলে দেখেন এবং মাঝখানে কি আছে? এয়ার। সেম জিনিস না, দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা দুই পাশে চার্জ আছে, মাঝখানে ইনসুলেশন আছে। তো ওভারঅল এটাও কি হিসাবে কাজ করবে? ওভারঅল এটা হচ্ছে আপনার একটা কিছু বলবেন? স্যার আমার হচ্ছে একটা সেরেমনি চলতেছে, তো আজকের কি অ্যাটেন্ডেন্স পাস না হলে অ্যাটেন্ডেন্স। আর স্যার এটা কি অন্য কোথাও কন্ট্রিবিউট করা যাবে? অন্য কোনো সেকশন শেষ করা হয়েছে বা বাকি আছে? নেক্সট হচ্ছে আগামীকাল সোমবার, আগামীকাল তো বন্ধ, তো আগামীকাল ওদের যে গ্রুপের ক্লাস ওই গ্রুপের সাথে আপনি আগে ক্লাস করবেন। আর এই বলে দিয়েছে কোন গ্রুপের ক্লাস আগামীকাল তো নাই, তবে তো হচ্ছে নেক্সট মানডে, ঠিক আছে? নেক্সট মানডে আচ্ছা নেক্সট স্লাইডে আচ্ছা এবার একটু কানেকশনের দিকে আমরা আগাচ্ছি, সবাই একটু এদিকে তাকান, আমরা একটু কানেকশনের দিকে আগাচ্ছি। কানেকশন দিকটা খেয়াল করেন, কানেকশন দিকটা খেয়াল করেন। দেখেন এটা হচ্ছে আমার সেই পোলটা, ইলেকট্রিক পোল, সেটা থেকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মানে একটা সিঙ্গেল ফেজ কানেকশন আসলে কোথায়? ইলেকট্রিক মিটারে। দেন সেই ইলেকট্রিক মিটার থেকে আমার কোথায় যাচ্ছে? সার্কিট ব্রেকার, এবং সার্কিট ব্রেকার থেকে আলটিমেটলি কোথায় যাবে? আবার জুড়ে যাবে। তাহলে পরের ফিগারটাই দেখি, তাহলে দেখবেন এবার আসে ফিগারটা একটু ভালো করে বুঝুন। আমার পোল থেকে সিঙ্গেল ফেজ মিটারে আসছে, মিটার থেকে আমার সার্কিট ব্রেকারে গেছে, সার্কিট ব্রেকার থেকে ফিউজে গেছে। এবং দেখেন তো ফিউজটা কিভাবে কানেক্টেড, সিরিজ নাকি প্যারালাল? সিরিজ। আমরা কিন্তু বলে আসছিলাম ফিউজ কিভাবে লাগাইতে হবে? সিরিজে। সিরিজ। দেখেন কিভাবে বুঝবে? পজিটিভ আসছে, পজিটিভ থেকে কি হয়ে গেছে? এরপরে দেখেন ইন্ডিকেটর, ইন্ডিকেটর কিভাবে কানেক্ট করতে হবে? প্যারালাল। দেখেন এক পাশে পজিটিভ ঢুকছে আর এক পাশে নেগেটিভ ঢুকছে, তাহলে এটা কিভাবে আছে? প্যারালাল আছে। দেন এই সুইচটা এই লাইটের জন্য, তাহলে এই লাইটের সাথে বা এই লোডের সাথে এই সুইচটা কিভাবে কানেক্ট করতে হবে? সিরিজ। তাহলে দেখেন পজিটিভ বা হচ্ছে এই লাইন ওয়্যার ঢুকছে, লাইন ওয়্যার বের হয়ে লোডের এক প্রান্তে গেছে, তার মানে এই সুইচটা লোডের সাথে কিভাবে? সিরিজ। এর নিউট্রাল ওয়্যারটা এই যে কমন হয়ে আলটিমেটলি কোথায়? ওই সুইচ এই জায়গা থেকে আসছে ওই জায়গায় বের করছে। পুরো ব্ল্যাক ওয়্যারটার পাথ যদি আপনি দেখেন দেখেন আলটিমেটলি যেখান থেকে আসছে ওইখানে গিয়ে ব্যাক করছে, মানে সার্কিটটা ফিল আপ করছে। সামনে আগে এরপরে সুইচটা আচ্ছা এরপরে যে সুইচটা, এই সুইচটা হচ্ছে আমার এই ফ্যানে বা এই লোডে। বাট ফ্যানে শুধু তো আমরা অন অফ করি না, আরেকটা কি লাগে? রেগুলেটর। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্টে একটু বলেন তো রেগুলেটরটা ফ্যানের সাথে বা লোডের সাথে কিভাবে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। তাহলে রেগুলেটরটা আমার কি করে? ফ্যানের স্পিড কন্ট্রোল করে। আমি রেগুলেটরতে ফ্যানের স্পিড বাড়াইতে পারি বা কমাইতে পারি। এখন আপনাদের কাছে কোশ্চেন যে আমি যদি ফ্যান জোরে ঘুরাই বিল বেশি না আস্তে ঘুরাইলে বিল বেশি? সেম মানে জোরে ঘুরাই আস্তে ঘুরাই বিল সেম। বাট আমি যদি বলি জোরে ঘুরাইলে বেশি বিল আস্তে ঘুরাইলে কম বিল, নতুন যে দুটোই পজিটিভ দুটোই কারেক্ট ডিপেন্ডিং অন আমি কি টাইপের রেগুলেটর ইউজ করতেছি। আমার দুই টাইপের রেগুলেটর হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেগুলেটর আর একটা হচ্ছে আমার ইলেকট্রনিক রেগুলেটর। একটা কি ইলেকট্রিক্যাল আর একটা ইলেকট্রনিক। ইলেকট্রিক্যাল রেগুলেটরের ভিতরে কি থাকে? সিম্পলি একটা পট থাকে। ইলেকট্রিক্যাল করে সিম্পলি একটা কি থাকবে? পট। তো দেখেন এই জায়গায় আমার সুইচ, আর এইখানে ধরেন আমার হচ্ছে ফ্যানটা আছে, মানে কথা বলতে এটা হচ্ছে আমার ফ্যান, আর এই জায়গায় আসছে। তো আমি পটের ভ্যালু বাড়ানো মানে কি? রেজিস্ট্যান্স বাড়বে বা কমবে, সেই অনুযায়ী কারেন্টটা কি হবে? বাড়বে। এবং সেই অনুযায়ী ফ্যানের স্পিড কখনো বাড়বে বা কমবে। একটু খেয়াল করেন, ফ্যানে যদি কারেন্ট কমও যায়, মানে এই জায়গায় যে একটা রেজিস্ট্যান্স আছে, সো এই জায়গায় কিছুটা পাওয়ার ড্রপ হবে না, এইখানে কিছুটা আই স্কয়ার আর লস হবে না, বাকিটা কোথায় হবে? বাট ওভারঅল নেট পাওয়ারটা কি থাকবে? সেম থাকবে। এই কারণে এই ক্ষেত্রে আপনি এখানে জোরে ঘোরান আস্তে ঘোরান বিল একই আসবে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেগুলেটর। এবার ইলেকট্রনিক্স রেগুলেটরের ব্যাপারে আপনাদের একটু আইডিয়া দিই, একটু ভালো করে খেয়াল করেন। আমাদের বাসাবাড়িতে সাপ্লাইটা কেমন আসে? একটা এসি সিগন্যাল, মানে এসি ভোল্টেজ আসে, রাইট? সাইকেল আসে। আপনারা জাস্ট এইভাবে ইমাজিন করেন, আমি সামহাউ আমরা রেক্টিফিকেশন শিখে আসছি না, হাফ ওয়েভ রেক্টিফিকেশন, ফুল ওয়েভ রেক্টিফিকেশন। আমি যদি বলতাম এটা থেকে একটা হাফ ওয়েভ রেক্টিফিকেশন পয়েন্ট
তো কি আসবে জাস্ট পজিটিভ সাইকেল আসবে নেগেটিভ সাইকেল আসবে না আবার পজিটিভ সাইকেল আসবে এটা হচ্ছে আমার রেক্টিফিকেশন এখন চিন্তা করেন আমি সামহাউ এমন ভাবে রেক্টিফিকেশন করলাম এই হাফ সাইকেলের হাফ আসছে আবার এই হাফ সাইকেলের হাফ আসছে এটা লাভটা হলো কি একটু বুঝেন এই পোরশনের ভোল্টেজ কত 0 সো আলটিমেটলি এই পোরশনের পাওয়ার কনজাম্পশন কত 0 কারণ ভোল্টেজ 0 তে পাওয়ার কত 0 এই পোরশনে 0 তাহলে দেখেন তো এই দুইটা পোরশনে কি কোনো পাওয়ার কনজাম্পশন হচ্ছে বা কোনো ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে তো এই কন্ডিশনে কিন্তু আমার ফ্যানটা যেমন আস্তে ঘুরবে এবং এই দুই পোরশনে যত পাওয়ার কনজাম্পশন হচ্ছে না সো ওভারঅল বিলটাও কিন্তু কি আসবে কম আসবে এখন আপনাকে কোশ্চেন দিতে পারে যে আমার এই ওয়েভ মানে এই রকম শেপ আমরা কিভাবে জেনারেট করব আপনারা যখন পাওয়ার ইলেকট্রনিক্স করবেন তখন দেখবেন এই কাজটা আমরা কি দিয়ে করতাম রেকটিফায়ার ডায়োড দিয়ে আমরা রেকটিফায়ার বানাইতাম আপনারা আরেকটা ইলেকট্রিকের নাম শুনবেন যেটাকে আমরা বলি থাইরিস্টর থাইরিস্টরের সিম্বলটা দেখাই ডায়োডের সিম্বল কেন এটা হচ্ছে ডায়োডের সিম্বল রাইট আর এটা হচ্ছে থাইরিস্টর ভেরিয়েবল অনেকটা একই বাট এই জায়গায় কি থাকে আরেকটা এক্সট্রা একটা কি বলা যায় এক্সট্রা একটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট থাকে তো এই থাইরিস্টর যে আমরা চাইলে আউটপুট ভোল্টেজটাকে এই রকম ডিজায়ার্ড আকারে নিয়ে আসতে পারি মানে হাফ সাইকেলেরও কি আছে ওভারঅল আমার নেট পাওয়ার কনজাম্পশন এই জায়গায় একটু কম হচ্ছে তো ওই ক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রিক বিলটা কি আসবে কম আসবে আর ওই ফুলটাকে মানে করে কেটে না বাকি তেলে কি বলছো ওটা তো নষ্ট হয়ে যাবে মানে যখন ফুলটাকে আমি ঠিক করব বা মানে আমার ওটা তো বাকি পার্ট নষ্ট হয়ে গেল দেখেন বাকি দিকটাকে আপেল কাটার মতো যায় মদ কাটার থেকে বাকি অর্থ কাটে ফেলে দিলাম হ্যাঁ এটা তো রকম জাস্ট আমি আউটপুটে একটু নিয়ে আসছি মানে এটা তো ফেলে ওই রকম ফেলে দিচ্ছি বুঝতে পারছেন তাহলে বলেন এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে তো এটাও কিন্তু পসিবল যে আমার ফ্যান আসতে গেলে কি আসবে বিল কম আসবে কারণ ওই যে দোকানে গেলে এই কারণে মডার্ন যেই রেগুলেটর গুলি আছে এক সময় দেখছেন আগে যে এত বড় বড় রেগুলেটর পাওয়া যেত এই বড় নব থাকতো এখন দেখেন রেগুলেটর যে এরকম ছোট হয়ে আসছে এবং আরো যে মানে মডার্ন যে রেগুলেটর গুলো এগুলো কিন্তু আমার ইলেকট্রনিক রেগুলেটর যেগুলো কিন্তু আমার বিল কমাইতে কি করে হেল্প করে এবার একটু আসেন দেখেন পুরোটা মিলে আমার হচ্ছে আমরা তো আলটিমেটলি এসি ভোল্টেজের কি হিসাব করব এভারেজ হিসাব করব সো এটা একটা এভারেজ মান পাবো এবার একটু আসেন হ্যাঁ এটা আগে কোনটা এটা কিভাবে একটা করবে এটা কি হচ্ছে দেখেন এই জায়গায় ধরেন আই কম হইছে মানে ওভারঅল রেজিস্ট্যান্স বাড়ছে সো কারেন্ট ফ্লো কমে গেছে সো ফ্যান আস্তে ঘুরতেছে সো ধরেন ফ্যানের যে রেজিস্ট্যান্স আছে তো সেইটা আই স্কয়ার আর সো ফ্যান হচ্ছে ইউজ করতেছে এই আইটা যখন কমলো তখন এই পট বা রেগুলেটরের আর বাড়ছে না রেগুলেটরের রেজিস্ট্যান্স বাড়ছে না তাহলে রেগুলেটরের আই স্কয়ার আর এটা আবার বাড়বে না ফ্যানেরটা কিন্তু কমছে কারণ আই কমছে বাট এটা আই স্কয়ার আর আবার বেড়ে গেছে তো দুইটা একটা কোনটা আরেকটা ভালো তাহলে রেটটা কি থাকবে সেম থাকবে বুঝতে পারছেন এবার তাহলে আসে লাস্ট এসি পাওয়ার সকেট কিভাবে কানেক্টেড সার্কিটে বা সিস্টেমে সিরিজ প্যারালাল আমরা বলছিলাম ওই জায়গায় কি কানেক্টেড থাকবে একটা লোড কানেক্টেড থাকবে এবং এইটার কন্ট্রোলিং সুইচ কোনটা এই যে এটা সুইচটা এইটার সাথে সকেটের সাথে কিভাবে কানেক্টেড সিরিজ যে কোনো সুইচ কিভাবে কানেক্টেড থাকবে সিরিজ তাহলে আমরা বলতো নেট ডায়াগ্রাম ওভারঅল ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি নেক্সট স্লাইড সুইচ সিরিজ ওর সাথে রেগুলেটর সিরিজ ওর সাথে আচ্ছা সারা একটা কোশ্চেন আনসার জানা আছে আমরা যে রেগুলেটর ইউজ করি রেগুলেটরের মধ্যে কারেন্ট ড্রপ হয় কারেন্টটা লস হয় না রেজ এর পাশে যেটা আছে এটা হচ্ছে আমার একটা সার্কিট ব্রেকার এটা আপনারা ইমাজিন করতে পারেন এই সার্কিট ব্রেকারটা আছে আমার একটা বাসার নিচে মিটারের পাশে দেখবেন একটা সার্কিট ব্রেকার থাকে ওইটা দিয়ে যেটা কি করা যায় পুরো একটা প্লাগ করে পাওয়ার অন করা যায় হ্যাঁ এই যে ইমাজিন করেন এটা হচ্ছে আপনার মেইন সুইচ যেটা আপনার বাসায় ওই যে আমরা বলি না মেইন সুইচ অফ করতে তার মানে পুরো প্ল্যাকেটটা কি হয়ে যাবে ইলেকট্রিসিটি অফ এরপর দেখেন ইন্ডিভিজুয়াল অনেকগুলি সার্কিট ব্রেকার এই প্রত্যেকটা সার্কিট ব্রেকার আপনার নির্দিষ্ট একটা রুমের জন্য তার মানে এই একটা সার্কিট ব্রেকার অফ করছে সাপোজ ড্রয়িং রুমের ইলেকট্রিসিটি অফ আরেকটা ডাইনিং এর আরেকটা একটা বেডরুম আরেকটা বেডরুমে
এরকম ভাবে বাকিগুলি কিসে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল কি করতে পারবে, এই সার্কিট ব্রেকারগুলি অন অফ করে পুরো একটা রুমে ইলেকট্রিসিটি অন অফ করতে পারবে। নিচেই বার থাকা বলে তো যে কোনো নিউট্রাল আসলে সেম না। হ্যাঁ, মানে আমরা সব গ্রাউন্ড কি করে দিতাম, একসাথে কমন করে একটা বাস বানাইতাম, এটা হচ্ছে সেই নিউট্রাল বাস। দেখেন এটা একটা বাস, এটা হচ্ছে একটা কপার ব্রাশ, সেই কপারের সার্কিট একটু যে সবগুলি নিউট্রাল এসে কানেক্টেড করছে, সো এটাকে আমরা বলতেছি একটা নিউট্রাল বাস। আর খেয়াল করে দেখেন এটা তো বুঝছি নিচেরটা, এবং সবগুলি নিউট্রাল কিন্তু একসাথে কানেক্ট করছে, কারণ লাইভ ওয়্যারতে যাই কারেন্ট ফ্লো করুক না কেন সবগুলো নিউট্রাল কিন্তু অ্যাকচুয়ালি সেম। এবার আসেন, এইটা হচ্ছে আমার একটা আর্থিং এর বাস। যেই সব জায়গায় আমার আর্থিং লাগবে সেইগুলিকে আমি একটা করে এর সাথে কি করব, রেড ব্লু ব্ল্যাক এর সাথে আরেকটা গ্রিন দিয়ে দেব। বুঝতে পারছেন? যেই সব জায়গায় আমার 3 পিন আছে সেই জায়গায় আমার কি করা লাগবে, তিনটা ওয়্যার দিতে হবে, এইখান থেকে একটা অ্যাডিশনাল কি করব, আর্থিং দিয়ে দেব। এবার একটু খেয়াল করেন, এই যে বাসটা দেয়া আছে আর্থিং এর বাস, এইটার পেছন থেকে কানেকশন আপনার ওয়্যার হয়ে আলটিমেটলি একটা রড হয়ে কোথায় চলে গেছে, মাটির নিচে আটকে চলে গেছে। এবার তাহলে আপনারা একটু বলেন, আমার আর্থিং ওয়্যার বা আর্থিং এর ওই পোরশনের রেজিস্ট্যান্স কি হবে, বেশি নাকি কম? স্যার আর্থিং ওয়্যারটা স্যার কোথায় কানেকশন হবে স্যার, লাইভে নাকি স্যার নিউট্রালে? জি স্যার। স্যার এই আর্থিং যে সবুজ কানেকশনটা স্যার, স্যার এটা কি স্যার রেডে দিব নাকি স্যার ব্ল্যাকে দিব স্যার? রেডটা ব্ল্যাকে দিবি, কারণ এটা আমাদের ধরেন আপনার এরকম একটা মাল্টি প্লাগ আছে, তো একটা লাইভ আসলো, আরেকটা নিউট্রাল আসলো, এবং আরেকটাই কি আসবে, আচ্ছা আর্থিং এর কি আসবে, তো লাইভ নিউট্রালের সাথে এটা আলাদা একটা কানেকশন। বুঝতে পারছেন? এটা তো ঠিক আলাদা একটা কানেকশন। বুঝতে পারছেন? এবার একটু শোনা, হ্যাঁ কোনটা আমরা আসছি যে কি করব, এই এবার একটু শুনেন, ওই যে দেখলাম যে রডটা এঁকে রাখছে, ওই রডটা মাটির এমন জায়গায় ঢুকতে হবে যে জায়গায় রেজিস্ট্যান্স কম, সবচেয়ে আমরা আপনাদের একটা এক্সপেরিমেন্ট আছে যেটা আমরা আর্ক রেজিস্ট্যান্স মেজার করা শিখব বারান্দলায় গিয়ে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি একটা হচ্ছে রড পোতা আছে, তো আমরা ওই জায়গায় মেজার করব যে ওই জায়গার আর্ক রেজিস্ট্যান্সটা কত। তো আমরা যখন চুজ করব অ্যাকচুয়াল কেসে আমাকে কি করতে হবে, কয়েকটা স্পটের আমরা রেজিস্ট্যান্স মেজার করে, কারণ দেখেন সব জায়গায় আর্কের প্রপার্টি দিছে, কোথাও মাটি বেশি, কোথাও পানি বেশি, কোথাও ভেজা মাটি হতে পারে, শুকনো মাটি হতে পারে, এইসব ডিপেন্ড করে এক এক জায়গায় রেজিস্ট্যান্স এক এক রকম। বাট আমাদেরকে চুজ করতে হবে এমন জায়গা যে জায়গায় রেজিস্ট্যান্সটা অনেক কম, এবং এমন রেজিস্ট্যান্স 1-2 ওহম খুবই সামান্য, 0 ওহম তো পসিবল না, বাট 1-2 ওহম যেন রেজিস্ট্যান্স থাকে। বুঝতে পারছেন? আচ্ছা নেক্সট সাইডে, আচ্ছা নেক্সটে দেখেন একই জিনিস জাস্ট আরেকবার দেয়া, দেখেন এটা থেকে একটা সিঙ্গেল রুমে গেছে, কয়েকটা লোড আছে, কয়েকটা সুইচ, ওইটা থেকে কি করবে, আরেকটা রুমে যাবে, দেন এক একটা রুমে যাবে। এটা কি বুঝতেছি? নেক্সট সাইডে। আচ্ছা এবার একটু আসেন যে আপনার কোশ্চেনের অ্যানসারটা দেই যে আর্থিং বা গ্রাউন্ডিং কানেকশনটা আমাকে কেন দিতে হবে, বলেন আর্থিং কানেকশনটা আমরা কেন দিই? সব ভাই লিকেজ কারেন্ট ওয়ার সিস্টেম করে আর্থিং বড় কারেন্টটা আসলে কোন বড় কারেন্ট? লিকেজ কারেন্ট। আমার ওই কারেন্টটা থেকে প্রোটেক্ট করে যেটা আমার লিকেজ কারেন্ট। দেখেন অলরেডি কিন্তু আমি সার্কিট ব্রেকার থেকে লাগাই আসছি, সার্কিট ব্রেকার আমাকে কি করবে, হঠাৎ যদি কোনো একটা মানে লার্জ কারেন্ট ফ্লো হয় ওইটা দিয়ে আমাকে সেফটি দিতে। বাট ধরেন আমার এই যে একটা ফ্রিজ আছে, ফ্রিজে লাইভ ওয়্যার ঢুকছে, নিউট্রাল ওয়্যার ঢুকছে, কোনো কারণে লিক থেকে এই বডিতে কারেন্ট এসে আসছে, আমি যদি এখন এটা টাচ করি, তো আমার বডি থেকে এটা কোথায় চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে, রাইট? আমার বডি থেকে এটা গ্রাউন্ডে চলে যাবে। বাট আমি যদি আগে থেকে আরেকটা আর্থিং ওয়্যার কানেক্ট করে রাখি যেটা অলরেডি কোথায় এসে আছে, গ্রাউন্ডে, তাহলে এই বডিতে যদি কারেন্ট আসে তো এটা আগে থেকে ওইখানে চলে যাবে। এবং আরেকটা জিনিস, আমি এই পাম্পে এমন ভাবে চুজ করে রাখছি এটা রেজিস্ট্যান্স সবচেয়ে কম, আমিও ধরছি গ্রাউন্ডিংও কানেক্টেড আছে, কারেন্ট কোন পাতে যাবে, আমার তো বডির একটা রেজিস্ট্যান্স আছে, এই কারণে আমি কিন্তু এই জায়গা থেকে যদি আর্থিং কানেকশনটা থাকে আমি কিন্তু এই জায়গা থেকে সেফটি পাবো। এবং দেখবেন এটা মেইন ইউজ করা হয় এসি ক্ষেত্রে, কারণ কি এখানে মেকানিক পার্ট আছে বাইরে, আর কোথায় ইউজ করা হয় ফ্রিজের ক্ষেত্রে, মাইক্রোওভেনের ক্ষেত্রে, আরেকটা ইউজ হচ্ছে কম্পিউটারের কেসিং। দেখবেন কম্পিউটারের কেসিং এ তো সবাই এক দুবার হলেও শক পেয়েছেন, তাই না? কম্পিউটারের কেসিং এটার একটা ইজি সলিউশন আপনারা করতে পারেন, যে কম্পিউটারের কেসিং থেকে এবার একটা কন্ডাক্টর এক মাথে লাগাবেন কেসিং এ, আরেকটা মাথে জানালার গ্রিলে লাগাবেন। তো যেই কারেন্টটা যদি কখনো কেসিং এ থাকে ওই কারেন্টটা কন্ডাক্টর হয়ে জানালার গ্রিলে চলে যাবে। আচ্ছা তাহলে আমাকে বলেন যে আর্থিং বা গ্রাউন্ডিং এর কানেকশনটা বুঝছেন?
এবং এই ক্ষেত্রে কয়টা পিন থাকবে? তিনটা। নেক্সট স্লাইডে যাই। স্যার হিউজ লেভেলের কারেন্ট অপসারণ করার কোনো ওয়ে নেই। হিউজ লেভেলের কারেন্ট হচ্ছে অপসারণ করতে আমার ওই যে এর হচ্ছে ধরেন সাপ্লাইটাকে অফ করে দিতে হবে। যেমন স্যার বন্যা হয় না, বন্যা হলে যদি বন্যা হইলে যদি স্যার ওখানে তারপরে ওই 8 দিন দিয়ে বন্যা না, এটা তো আপনার পসিবল না। বন্যা বাদ দেন, বন্যায় হচ্ছে এটা ঢাকায় যে মাঝে মাঝে পানি জমে, ঠিক আছে? ঢাকায় মাঝে মাঝে পানি জমলে কি হয় যে বিদ্যুতের কোনো পোল থেকে যদি মানে তার ছেড়ে পানির সাথে যে ওইটা তো হচ্ছে ওইটা কোনো উপায় নেই। আর একমাত্র উপায় যে এই জায়গা থেকে আপনার ওই কারেন্ট আসছে ওই পাওয়ার স্টেশনে যদি আপনি হচ্ছে শাটডাউন করে দেন, তাহলে কোনো ইলেকট্রিসিটি হচ্ছে না, তখন ওইটা থেকে আপনি সেভ করতে পারেন। দেন আপনি কন্ডাক্টর ঠিক করবেন, এটা ছাড়া কোনো নেই। আচ্ছা, এটা দেখেন যে কথা বললাম ওইখানে একটা ফিগার দিয়ে আছে। তো এই জায়গায় দেখেন কি নেই, আর্থিং নেই। তো কারেন্টটা কোথায় মানে কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে? আপনার বডি থেকে গ্রাউন্ড। নেক্সটে যাই। ওই যে কথা বললাম দেখেন ওই যে আর্থিং এর জন্য একটা কানেকশন কোথায় গেছে? আর্থের ভিতর চলে গেছে হটওয়ে। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় সিম্পল একটা ক্যালকুলেশন লেখা আছে। সিম্পল ক্যালকুলেশনটা কিসের সেটা একটু বুঝেন। যে আমার কয়েকটা লোড অ্যাসাম্পশন করা আছে যে আপনি ওখানে এই লোড চালাচ্ছেন, তাহলে সবগুলি লোডের আপনি পাওয়ার জানেন, কত ভোল্টেজ সাপ্লাই সেটা জানেন। তাহলে সেই ভোল্টেজ আর পাওয়ার দিয়ে আপনি কি বের করতে পারবেন? P = VI cos θ। এই ফর্মুলা থেকে আপনি বের করতে পারবেন না যে এতগুলি লোড চালালে কি পরিমাণ কারেন্ট টানবে। তো দেখেন সেটার একটা রাফলি ক্যালকুলেশন করা হয়েছে এবং পাওয়ার ফ্যাক্টরটা কত করে বলা হয়েছে? 0.8। এটা হচ্ছে ইন জেনারেল একটা পাওয়ার ফ্যাক্টর পাশাপাশি ক্ষেত্রে। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কতটুকু? 9 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট ফ্লোটা যখন আমি অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেট করলাম, দেন এখন আমাকে কি চুজ করতে হবে? আমি কি মানে কোন রেটিং এর সার্কিট ব্রেকার লাগাবো এবং আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা কেমন দিতে হবে। এবং আপনারা বলেন 9 অ্যাম্পিয়ার কারেন্ট যে জায়গায় ফ্লো হবে যেটা কন্ডাক্টর যেমন, আরেক জায়গায় ধরেন আপনার 16 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, ওইটার ওয়্যারটা কি বা কন্ডাক্টরটা কি সেম হবে? দুইটা কন্ডাক্টরের ভিতরে ডিফারেন্স কি থাকবে? একটা কন্ডাক্টর মোটা হবে আরেকটা কন্ডাক্টর চিকন হবে। মোটা কন্ডাক্টরের কারেন্ট রেটিং কি থাকে? বেশি। আর চিকন কন্ডাক্টরের সাপোজ কথা কারেন্টের মানে রেটিংটা কম। বাট এটা বলেন যে মোটা কন্ডাক্টরের কারেন্ট রেটিংটা বেশি কেন? ক্রস সেকশনাল এরিয়া বেশি, আলটিমেটলি ক্রস সেকশনাল এরিয়া বেশি, আলটিমেটলি রেজিস্ট্যান্স কম, সো কারেন্ট রেটিংটা কি হবে? বুঝতে পারছেন সবাই? এই কারণে আলটিমেটলি দেখা গেছে এগুলোতে আমরা মানে বেশি ক্রস সেকশনাল এরিয়া ওয়্যার ইউজ করি আর এটা আমার ক্রস। ক্লিয়ার সবাই? এরপর আপনাদেরকে আরেকটা জিনিস একটু জাস্ট দেখাই যে আমার এই ওয়্যারগুলি যে আমরা চুজ করি, সেই ওয়্যারগুলি চুজ করার জন্য দেখেন এই আমাকে এখন কি করতে হবে? একটা সার্কিট ব্রেকার চুজ করতে হবে আর ওয়্যার চুজ করতে হবে। এবং এই জায়গায় জাস্ট কয়েকটা एग्जांपल দেখেন ক্রস সেকশনাল এরিয়ার সাথে সাথে কারেন্ট রেটিংটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমার যত বড় ক্রস সেকশনাল এরিয়া কারেন্ট রেটিংটা তত বেশি। বাট অ্যাকচুয়াল যদি আপনারা একটা লিখতে চান তাহলে দেখেন এটা হচ্ছে একটা বিবিএস কেবলের বুশিয়ার। তো সেইটা আচ্ছা এইটা যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখেন এই আর এই হচ্ছে ওয়্যারের পোর্ট। দেখেন এই ওয়্যারটা অনেকগুলি স্ট্রেটেড করা আর এটা কি সলিড একটা পোর্ট। আবার এইগুলি দেখেন একটা ইনসুলেশনের ভিতর কয়টা কন্ডাক্টর আসছে? দুইটা। আবার এটা একটা ইনসুলেশনের ভিতর কয়টা আসছে? তিনটা। এটা এগুলিকে আমরা কি বলতেছি? মাল্টিপল। আর এগুলি হচ্ছে আমার সিঙ্গেল পোর্ট। আর এই আর এই হচ্ছে যে আরএম মানে আপনারা কি বুঝবেন যে ভিতরে কি আছে? যেমন স্ট্রেটেড প্যাচানো আছে। আর আর যদি থাকে এর ভিতরে কি আছে? একটা সলিড আছে। এরপরে দেখেন আমরা ওই বিবিএস ক্যাপিলারিটায় যাই। দেখেন এই জায়গায় আরো দুই ধরনের কোড আছে। একটাকে আমরা কি বলতেছি? একটা হচ্ছে আমরা BYA আর একটা হচ্ছে BAYA। ঠিক আছে? দুইটা রেটিং আলাদা। আর বাট মেইন জায়গাটায় আসেন এই যে এই পার্টটা খেয়াল করুন। দেখেন এইদিকে আমার ক্রস সেকশনাল এরিয়া সেই অনুযায়ী আমার কি পরিমাণ কপার বা কি পরিমাণ অ্যালুমিনিয়াম থাকবে সেটা বলা আছে, কারণ কপার মেড হতে পারে, অ্যালুমিনিয়াম মেড হতে পারে। এবং এটা আরই নাকি আরএম টাইপের মানে শেপ অফ দি কন্ডাক্টর।
এটা বলা আছে। পাশাপাশি দেখেন নমিনাল থিকনেস অফ ইনসুলেশন, ইনসুলেটরের থিকনেস কত এবং সেই ওয়্যার এবং ইনসুলেশন সহ ওভারঅল ডায়ামিটারটা কত। তারপর আর কি দেয়া আছে অ্যাপ্রক্সিমেটলি ওয়েট পার কেজি, মানে পার কেজি মানে কেজি পার কিলোমিটার, মানে 1 কিলোমিটার ওয়্যারের ওয়েটটা কতটুকু হবে, এই ডাটাগুলি দেয়া আছে। এবং দেখেন টেম্পারেচারের সাথে সাথে কি চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না। তো দেখেন এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি কোন টেম্পারেচারে মেজার করা, 20 ডিগ্রি সেলসিয়াস। আবার টেম্পারেচার যদি হচ্ছে চেঞ্জ হয় তাহলে কারেন্ট রেটিং এর কি আসবে, এই রেটিংগুলি আবার কততে মেজার করা, 35 ডিগ্রি সেলসিয়াস। সো কি পরিমাণ আমি কারেন্ট পাবো, কপার ওয়্যারের যদি হয় তাহলে কেমন কারেন্ট পাবো, অ্যালুমিনিয়ামের যদি ওয়্যার হয় তাহলে দেখেন কিরকম কারেন্ট পাবো। এগুলি জাস্ট কোথায় কাজে লাগবে, আমি যখন অ্যাকচুয়ালি আমার বাসাবাড়ির ক্ষেত্রে কেবল চুজ করতে যাব সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ডাটাগুলো এই শেয়ারটা কাজে লাগবে। সবাই কি এটা বুঝতে পারছেন? তাহলে দেখেন ওই সেম ভাবে আমার ওই যে পূর্ণ ডায়ামিটার সেগুলি আবার কি টাইপের, এবং অসংখ্য টাইপের ওয়্যার আছে। তো আমি এখান থেকে চাইলে কি করতে পারবো, যে আমার অ্যাকচুয়ালি কত ওয়্যার লাগবে সেটা আমি চুজ করতে পারবো। এই দুইটা পিস কি বুঝতে পারলাম সবাই? এটা কি বুঝতে পারছে সবাই? এবার আসেন আমরা লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমার ধরেন একটা সিভিল ইঞ্জিনিয়ার আমাকে একটা ডিজাইন করে দিল, কি কি ডিজাইন করে দিচ্ছে, কোথায় কিচেন হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় ডাইনিং রুম হবে, বেডরুম কোথায় হবে, এগুলো বলে দিচ্ছে। বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে কি করতে হবে, কোথায় লাইট বসবে, কোথায় ফ্যান বসবে, কি কেবল টানা লাগবে, এগুলি তো আমাকে ডিটারমাইন করতে হবে। আমি যে ডিজাইনে ডিটারমাইন করলাম, মানে ডিজাইনে আঁকলাম, সেগুলিতে তো আমাকে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সাপোজ ইলেকট্রিক মিটার, দেখেন এই যে এটা কিসের সিম্বল, এটা হচ্ছে একটা ইলেকট্রিক মিটারের সিম্বল। বাট মিটার কি অ্যাকচুয়ালি দেখতে এরকম, আমরা দেখতে আগে মিটারের ছবি দেখে আসলাম, বাট সিম্বলটা কি, এটা হচ্ছে একটা মিটারের সিম্বল। এরপর দেখেন কি আছে, এনডিবি, এনডিবি ফর হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। সাপোজ ইলেকট্রিসিটি একদম পোল থেকে কোথায় আসবে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, সেই জায়গা থেকে আমার যাবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, সেই জায়গা থেকে আমার কোথায় যাবে, ডিস্ট্রিবিউশন বোর্ড। মানে একদম ধরেন এটা ফ্ল্যাটের জন্য, আর এইগুলি কোথায়, ফ্ল্যাটের একটা রুমের জন্য। বুঝতে পারছেন? এরপরে দেখেন কি আছে, এরপরে আছে হচ্ছে এসডিবি জেনারেটর। দেখেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ফর জেনারেটর, মানে দেখেন সাপ্লাই থেকে যে পাওয়ারটা আসছে লোডশেডিং এর সময় ওইটা পাবো, এই কারণে অনেক সময় জেনারেটর থাকে, সেই জেনারেটর ডিস্ট্রিবিউট হবে এই বোর্ড থেকে, ডিফারেন্ট একটা বোর্ড। বাট এই বোর্ডে কারা আসছে, মেইন পোল থেকে যে লাইনগুলি আসতেছে। আচ্ছা এরপরে দেখেন, এরপর আরেকটা কি আছে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ফর কমন সার্ভিস। কমন সার্ভিস কোনগুলি আমাদের, সাপোজ পুরো বিল্ডিং এর একটা পানির মোটর চলে, মোটরের লিফট চলে, সিঁড়ি লাইটগুলি চলে, এগুলিকে আমরা কি বলতেছি, কমন সার্ভিস। তো দেখেন এই কমন সার্ভিসগুলি আমার কোন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে হবে, এই আলাদা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, যেন ডিফারেন্সিয়েট করা যায়। এরপরে দেখেন এটাকে আমরা কি বলতেছি, এসবি, এসবি ফর সুইচ বোর্ড। এবার এই পাশে দেখেন এটা একটা ভ্যালু লেখা আছে 4 feet 0 inch from FF, FF ফর ফিনিশড ফ্লোর। ছাদ ঢালাই দেওয়ার পর ছাদের একটা হাইট থাকে, যে ছাদটাকে যখন আমরা ফিনিশ করি, ছাদ বলতে আমরা যে ফ্লোরের উপর দাঁড়ানো আছে, দেখেন তো এটা আরেকটু মোটা হয়ে যায় না, কারণ টাইলস বসানোর পর ওটা থিকনেস তো আরেকটু বাড়বে। সো একদম কমপ্লিট করার পর যার উপরে আমরা এখন হাঁটতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিনিশ ফ্লোর। এই ফিনিশ ফ্লোর থেকে কতটুকু হাইটের সুইচ বোর্ড বসাতে হবে, তাহলে দেখেন এই সুইচ বোর্ডগুলি অ্যাপ্রক্সিমেটলি আপনারা মেজার করবেন, দেখবেন কতটুকু হাইটে তাহলে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? কেন স্যার? হ্যাঁ কেন, মানে এটা তো সবার কনভিনিয়েন্ট হয়। এখন অনেক খাটো মানুষ আছে, লম্বা মানুষ আছে, আপনি 5 ফিট উপরে দিয়ে রাখছেন, মানে নিচে দিলে সমস্যা নেই। আপনি পুজো হয়ে সুইচ বোর্ড চাপবেন, দেখেন এটা মানুষজন বিরক্ত হবে না যে কেমন ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, নিচে দিয়ে রাখছে। কম্পিউটার বলছি। হ্যাঁ সমস্যা কম্পিউটারের বা হ্যাঁ ওইটাই আসছে। এইটা হচ্ছে একদম সুইচ বোর্ড ফর এই লোডগুলি, মানে এই সুইচ বোর্ডটা এই মেশিন, বুঝতে পারছেন? নিচে গুলি কিনা কোথায় আসছে, বাট এই সিম্বল দেখলে বুঝবেন এই সুইচ বোর্ডটা আপনাকে কত হাইটে দিতে হবে, 4 ফিট হাইটে দিতে হবে ফ্রম ফিনিশ ফ্লোর। এরপর দেখেন ইএসপি, ইএসপি ফর ইমার্জেন্সি সুইচ বোর্ড। মানে দেখেন কানেকশন তো আমার লোডে দুই জায়গা থেকে আসতে পারে, একটা মেইন পাওয়ার সাপ্লাই আর একটা জেনারেটর থেকে। তাহলে এই সুইচ বোর্ডটা কি হিসাবে কাজ করবে, ওই ইমার্জেন্সি লোডগুলি, লোডশেডিং, তখন এই সুইচ বোর্ড থেকে কি করবেন, লাইট ফ্যান অফ করবেন। বাট এখন কিন্তু মডার্ন সিস্টেমে কিন্তু এই সুইচ বোর্ড আর ইএসপি কিন্তু আলাদা হয় না, দেখা গেছে একটার ভেতরে মার্জ করা থাকে। একটা সুইচ বোর্ডে দেখা গেছে মেইন সুইচ থেকে অন অফ করতে পারেন, আবার ইমার্জেন্সি সিচুয়েশনে অন করতে পারেন। এরপর দেখেন এটাকে আমরা বলতেছি কি, ইমার্জেন্সি সিলিং ফ্যান, আর নিচেটা হচ্ছে সিলিং ফ্যান। বলতো ডিফারেন্সটা কি হবে? হ্যাঁ
এইটা হচ্ছে লোডশেডিং এর সময়ও চলবে, মানে এই জায়গায় কিন্তু একটা এক্সট্রা কানেকশন আনতে হবে। নরমাল কানেকশন তো দিলাম, এরপর আবার জেনারেটর থেকে যে কানেকশনটা আসবে ওইটা কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু ডিজাইন থেকেই তাহলে বোঝা যাবে। আর এরকম ফ্যান যদি থাকে ওইখানে কয়টা কানেকশন আসবে? একটাই আসবে। এরপর দেখেন ওয়াল ফ্যান, এগুলি দেখবেন বিভিন্ন মসজিদে ওই যে সাইড ওয়াল থেকে একটু বাঁকা হয়ে যে ফ্যানগুলি থাকে। ওয়াল ফ্যান আছে। এক্সস্ট ফ্যান কোথায় ইউজ করি? কিচেনে, ওয়াশরুমে। এসির সিম্বল, ওয়াল ব্র্যাকেট লাইট বলতে ওই যে আমরা যে এনার্জি সেভিং বাল্ব লাগাই না, ওয়ালে যেগুলি টিউব লাইট বাদে, সেগুলো হচ্ছে আমার ওয়াল ব্র্যাকেট লাইট। এরপরে দেখেন ইমার্জেন্সি লাইট, সেম পারপাস, দুইটা কানেকশন। ফলস লাইট, আমরা ইন্টেরিয়রের সময় অনেক সময় ছাদে ফলস সিলিং দিই না, ওই জায়গায় কিছু লাইট থাকে, ফলস লাইট। জাস্ট অনেক টাইপের লাইট আছে, বাট আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই। ইমার্জেন্সি টিউব লাইট আর একটা কি শুধু টিউব লাইট, ডিফারেন্স কি? এরপরে এইটা দেখেন, এইটা কুইএসএ রুমে এক্সাক্ট এইটা নাই, বাট আমাদের রুমে যেটা আছে 2:220 বার। এটাই কয়টা টিউব লাইট থাকবে? 4টা, বাট আমাদের কাছে কয়টা করে লাগানো? বুঝতে পারছেন কোথায়? উপরে। এরপরে আছে মিরর লাইট, কোথায় ইউজ করি? ড্রেসিং টেবিলের সামনে হতে পারে, ওয়াশরুমের মিররের সামনে হতে পারে। সিলিং লাইট, সিলিং থেকে যেগুলি আসে, আর এগুলি দেখেন আরো কিছু লাইট আছে যেগুলি কি ওই যে ইন্টেরিয়র পারপাসে ইউজ করা হয়, ইন্টেরিয়র ডিজাইন সুন্দর দেখা যায়। হ্যাঁ, সবগুলি না, ওগুলি রাখা লাগবে বুঝতে পারছেন। এরপরে দেখেন একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, দেখেন এটাকে আমরা কি বলতেছি? সার্কুলার বক্স। একটু খেয়াল করে দেখেন, ধরেন এই প্রত্যেকটা লোডের কানেকশনটা আলটিমেটলি আমার কোথায় যেতে হবে? সুইচ বোর্ডে যেতে হবে। আমি যদি প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা ভাবে সুইচ বোর্ডে টানি, বেশি হবে ব্যাপারটা। এই কারণে আমি কি করি? একটা ওয়্যার টানছি, মাঝখানে একটা সার্কুলার বক্স আছে, যেটা থেকে ডানে বামে কি হইছে? ওয়্যারগুলি আবার স্ট্রেট হয়ে গেছে। আপনারা বিল্ডিং ঢালাই দেওয়ার সময় কখনো দেখছেন রড যখন বাঁধাই করে দেখবেন একটা সার্কুলার বক্স দিয়ে রাখছে, ওইখান থেকে পাইপ দিয়ে, পিভিসি পাইপ দিয়ে আলটিমেটলি তারগুলির কানেকশন নেই। তাহলে এই সার্কুলার বক্স বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন এই পার্টটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন এই প্রত্যেকটা এসি সকেট, প্রত্যেকটা কি এসি পাওয়ার সকেট, কোনটা 3 পিনের, কোনটা আবার 2 পিনের। তাহলে কোনটা কি ডিফারেন্সটা আমরা বুঝবো কিভাবে? পাশের পোর্টটা থেকে দেখেন, কোনটা পি, কোনটা কিউ, কোনটা আর, কোনটা আবার এস। যদি পি থাকে দ্যাট মিন্স এই 3 পিনের সকেটটা কোথায় বসবে? ফ্রম ফিনিশ ফ্লোর 9 ইঞ্চ অ্যাবাভ। ওই যে জিজ্ঞেস করছিলেন নিচেও যে থাকে, অ্যানসার পাইছেন? তাহলে এই সিম্বলটা যখন দেখবো এটা তাহলে কোথায় থাকবে? এটা আমার ফিনিশ ফ্লোর থেকে 9 ইঞ্চি উপরে থাকবে। বুঝতে পারছেন? এরপরে আবার দেখেন কিছু যদি এসির জন্য সেগুলি আবার নিচে থাকবে নাকি উপরে থাকবে? উপরে থাকবে। গিজারের জন্য নিচে থাকবে না উপরে থাকবে? উপরে থাকবে। দেখেন এইগুলি উপরে থাকবে। এই যে দেখেন জিটা তাহলে কার জন্য? গিজারের জন্য। আবার দেখেন আমাদের মেইন সুইচ বোর্ডেও কিছু পাওয়ার সকেট থাকে না, সেটার সিম্বল হচ্ছে এস। দেখেন এইটা কোথায় থাকবে? 2 পিন সকেট এক সুইচ বোর্ড লেভেল, তারপরে ফিনিশ ফ্লোর থেকে 4 ফিট হবে। তাহলে এই কোডগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে। পি কি পারপাস ইউজ করি, কিউ কি পারপাস ইউজ করি, এস কি পারপাস ইউজ করি, সহজ জিনিস। বুঝতে পারছে সবাই? আচ্ছা, আর দেখেন লেখা আছে এই যে 2 পিন সকেট, বাট এটা কোথায় থাকবে? 9 ইঞ্চ। আর একটা সেম হ্যাঁ, 3 পিন আর একটা 2 পিন। বুঝতে পারছেন? এগুলি কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন আর পি কিন্তু সেম, একটা 3 পিন আর একটা 2 পিন। ক্লিয়ার এগুলি? আচ্ছা, নিচে দেখেন এগুলি একদম সিম্পল জিনিস। টেলিফোন আউটলেট বুঝবেন, ইন্টারকম থাকে, কলিং বেলের বাটন, কলিং বেল, টিভি কেবল। এখন দেখছেন না টিভি টিভির ওয়্যারগুলি কোথা থেকে আসছে? ওয়ালের ভেতর দিয়ে আসছে, ওই জায়গা থেকে জাস্ট কেবল লাগায় টিভিতে লাগানো হয়। এখন কি আর জানালা দিয়ে টানা লাগে? সেইগুলি জাস্ট আগে থেকেই ডিজাইনটা করে রাখা লাগে। এটা কি বুঝতে পারছেন? লাস্ট একটা জিনিস দেখো, আছে এদিকে আরো কিছু আছে, ফিচার একটু দেখে নিয়ে এগুলি দেখাই দেওয়ার মতন কিছু না, সিম্পল জিনিস। জাংশন বক্স, টিভি ক্যাবিনেট। আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লাস্ট এই পার্টটা, কেবল স্টেবল। এই পার্টটা একটু ভালো করে মনোযোগ দেন, এই পার্টটা একটু ভালো করে মনোযোগ দেন। দেখেন আমাকে প্রথমে হলো C1, এই কোডটা দেখে আমি বুঝবো এটা একটা কন্ডাক্টর থাকবে এবং একটা কন্ডাক্টরের ভিতর কয়টা থাকবে? 2টা ওয়্যার থাকবে, একটা লাইভ আর একটা নিউট্রাল, এবং সেগুলি কি রকম? BYA টাইপের। BBS কেবলে গিয়ে তাহলে বলবেন BYA কেবল দিতে, এবং সেটার ক্রস সেকশনের এরিয়া কত হবে? 1.5 মিলিমিটার স্কয়ার। পুরো লাইনটা কি বুঝতে পারছেন? একটা লাইভ একটা নিউট্রাল, এবং দুইটাই কত করে
ক্রস সেকশনের এরিয়া 1.5 মিলিমিটার স্কয়ার করবে। এরপরে দেখেন C2 এটা লেখা কি দেখেন তো সব ডাইমেনশন সেট খালি লেখা কি 4 মানে দুইটা লাইন দুইটা নিউট্রাল দুইটা লাইন দুইটা নিউট্রাল তাহলে বলেন C2 কি তিনটা লাইন তিনটা নিউট্রাল এবং দেখেন C1 থেকে C5 সেট C1 থেকে C5 C5 এর তাহলে কয়টা C1 আছে পাঁচটা C4 এ কয়টা C1 আছে চারটা তাহলে এটা ব্যাপারটা বুঝেন আমি কখন C5 ইউজ করব সাপোজ একটা ওয়্যার যদি আমি টানি আমি কয়টা লোডে কানেকশন দিতে পারবো পাঁচটা লোডে কানেকশন দিতে পারবো সবাই কি বুঝতে পারছেন তাহলে C1 থেকে C5 সেট এরপরে দেখেন C6 থেকে একদম C10 পর্যন্ত আবার সেট C6 থেকে C10 এগুলি কিন্তু লিখে রাখবো দেখেন প্রথম কথা ডিফারেন্সটা কি আগের ওয়্যার যা ছিল তার চেয়ে ডায়ামিটারটা বেশি আগে কতটুকু সরি ক্রস সেকশনের এরিয়া কত করেছিল 1.5 এখন ক্রস সেকশনের এরিয়া কত 2.5 মানে এখন কারেন্টটা কি করতে পারবে বেশি ক্যারি করতে পারবে এবং দেখেন একটা লাইভ একটা নিউট্রাল সাথে আরেকটা যোগ হইছে কি আর কন্টিনিউটি মানে একটা লাইভ আর একটা নিউট্রাল তো আছে সাথে আরেকটা কি যোগ হইছে একটা আর ই টাইপের 1.5 মিলিমিটার স্কয়ার ক্রস সেকশন এরিয়া আর কন্টিনিউটি মানে ওভারঅল একটা কন্ডাক্টরের ভিতরে আসলে কয়টা ওয়্যার আছে চিন্তা করতে পারেন তিনটা লাইভ নিউট্রাল আর তাহলে বলেন তো 3 পিন সকেট কোনগুলি দিয়ে কানেকশন দিতে হবে C6 দিয়ে C1 2 3 4 দিয়ে দিতে পারবে আর এটা C6 দিয়ে দিতে ওই যে আমরা দেখে আসলাম না আর ই আর এম টাইপের আর এম আর কোনটা এটা সব কারেন্টের হ্যাঁ এই যে অনেকগুলো মিক্স করে একটা মোটা সার্কিট পার্ট আচ্ছা এটার পার্থক্য যেটা হয় আমরা হচ্ছে পাওয়ার সিস্টেম মাধ্যমে করব এটা একটা কি আছে যেটাকে আমরা বলি স্কিন ইফেক্ট এসি কারেন্ট যখন হয় স্কিন ইফেক্ট যেটা বলে সেটা হচ্ছে আমরা এই কন্ডাক্টরের স্কিনে কারেন্টটা ফ্লো দিতেছে মানে কন্ডাক্টরের মাঝখান দিয়ে কারেন্ট ফ্লো হয় না মানে স্কিন মানে সাইড দিয়ে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটাকে আমরা বলি স্কিন ইফেক্ট সেই স্কিন ইফেক্টটাকে রিডিউস করে হচ্ছে এরকম শেডেড যখন আমরা ইউজ করি বুঝতে পারছেন জাস্ট ওই এফিশিয়েন্সি হতে পারে বাড়ানোর জন্য এবং স্কিন ইফেক্টটাকে রিডিউস করে আচ্ছা এরপর একটু খেয়াল করেন C6 থেকে C10 সেট C10 দিয়ে কয়টা 3 পিন সকেট কানেক্ট করতে পারবেন পাঁচটা তার মানে এই জায়গায় টোটাল কয়টা কন্ডাক্টর আছে পাঁচটা লাইন পাঁচটা নিউট্রাল পাঁচটা আর্ক এরপর আবার খেয়াল করেন C11 থেকে C13 সেট জাস্ট পার্থক্যটা কি দেখেন আর্ক কন্ডাক্টিং মানে যাই কন্ডাক্টর আছে কিনা সবগুলি ক্রস সেকশন এরিয়া আরো বেশি মানে ক্যাপাসিটি কি আরো বেশি বাট একই কনসেপ্ট এবং C13 14 কত থেকে কত সেম বললাম 11 থেকে 13 এরপরে C14 15 16 আবার আলাদা সবগুলি দেখেন ডিফারেন্ট কনফিগারেশন আর্ক কমপ্লিটলি এগুলি সবগুলি হচ্ছে 3 পিনের জন্য বাট ক্রস সেকশন এরিয়া দেখেন আরো বেশি 10 কারেন্ট ক্যাপাসিটি কি অনেক বেশি এগুলি লাস্ট C51 টেলিফোন কেবল কয়টা থাকবে 1 into 2 পেয়ার C52 2 into 2 পেয়ার বুঝতে পারছেন আর লাস্ট C81 হচ্ছে টিভি কোএক্সিয়াল কেবল টিভি কোএক্সিয়াল কেবল বলতে আমরা ওই যে ডিশের কি নেই না দেখবেন ডিশের তার এক রকম নেটের তার আবার কি আরেক রকম তো এইগুলি জাস্ট কোড নাম্বার অর্থাৎ আমরা দেখব আমরা যখন ডিজাইন করব এটা কিন্তু এখনই বলে রাখতে স্যার কিন্তু বলবো না সেটা হচ্ছে আমরা যখন ওই যে ডিজাইন করব ডিজাইনে যখন আপনারা ওয়্যারটা আঁকবেন পেন্সিল দিয়ে যখন আঁকবেন সব ওয়্যারগুলো দেখতেছেন কিন্তু এটাকে কিন্তু পাশে লিখে দিতে হবে এটা কি C1 C2 C3 নাকি C5 তো সেটা দেখে বোঝা যাবে ভিতরে আসলে কি থাকে ওটার মধ্যে ইয়াটা তাহলে আমাকে বলেন যে এই ইলেকট্রিক এই দুইটা পার্ট আমরা যা দেখলাম কারো কোনো কনফিউশন কোনো কোশ্চেন পারা যাবে এগুলি স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন স্যার 16 থেকে স্যার মাঝের ওয়্যারগুলো স্যার এগুলো কি মানে আরো আছে মাঝে আরো আছে দেখেন আরো অনেক রেটিং বাদ আছে না দেখেন C52 এর পর C81 আছে মানে আরো মাল্টিপল পারপাস আছে ধরেন আমার এই জায়গায় আর ওই ওয়্যারগুলো ইউজ হয় নাই তো ওইগুলো মানে কিটা দেয়া নাই বুঝতে পারছেন আর কোনো কোশ্চেন হ্যাঁ ওইটা আমরা বেঁচে থেকে ভাষা বলে দেখেন এগুলি সবগুলি দেখেন এই শুরুরগুলি তো অবশ্যই বাসাবাড়ি বাট আরো যত হাই রেটিং এর কি আছে ওগুলি দেখা গেছে বাসাবাড়িতে না আমি ইউজ হইলে ইন্ডাস্ট্রি পারপাস ইউজ হয় ওগুলি কারেন্ট রেটিং আরো বেশি প্রয়োজন হেভি মেশিনারিজ চলতেছে কারেন্ট রেটিং বেশি প্রয়োজন না
মেহরাজ বিজেপি কম কিন্তু ওয়ান সিডে একটার ভিতরে কতগুলি আলাদা আলাদা আচ্ছা আর কারো কোনো কোশ্চেন ডিওয়াইএ ইসিসি এগুলো ইসিসি তো আমি বলেই দিলাম ইসিসি হচ্ছে 8 ক্যারি 8 কন্টিনিউটি বুঝতে পারছেন ইসিসি আর বিওয়াইএ বিএওয়াইএ এগুলো হচ্ছে মানে এক একটা ম্যানুফ্যাকচারার আবার কি রকম ওয়্যার বানাচ্ছে যেমন আরই যেমন এক রকম আরএম কি আরেক রকম যেমন এটা আরএম আর এটা হচ্ছে আরই এই যে দেখেন এটা হচ্ছে একটা বিসি কেবল তাদের হচ্ছে বিওয়াইএ কেবল এই যে এটা হচ্ছে বিওয়াইএ জাস্ট কি রকম দেখতে হবে এটা কি সলিড হবে নাকি স্ফেরিক থাকবে এটা বোঝানোর জন্য তারপর আরেকটা যেমন আমরা দেখছিলাম আর এটা দেখেন এটা হচ্ছে বিএওয়াইএ ডিফারেন্স বুঝছেন এই সবাই কি ডিফারেন্সটা বুঝছেন বিএওয়াইএ আর বিওয়াইএ এর ডিফারেন্স ওই আরই আর আরএম এর মধ্যে বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে বিএওয়াইএ আর আগেরটা যেটা দেখলাম এটা হচ্ছে আমার বিওয়াইএ আর কারো কোনো কোশ্চেন আচ্ছা তাহলে এইটুকু পর্যন্তই থাকুক স্যার হচ্ছে আপনাদের এখন অটোক্যাড দেখাবে থেকে আপলোড করে দিয়েছিল তো বন্ধু ডাউনলোড করা ভিডিও আছে হ্যাঁ পেনড্রাইভে করে ইমন বেড়া ইমন পাইস দেবি করে বেড়া কে ল্যাপটপটা জায়গা বেড়া কিসে সামনে থেকে বেড়া কিছু টাকা দিয়ে আরে বেটা আমি আগে ডাউনলোড করা ভিডিও আন পেনড্রাইভে করে তাহলে আপলোড দেওয়া যাবে আমি ডাউনলোড করবো বা আপলোড খুবই টাইম লাগে একটু টাইম তো ওয়েস্টই করো একটু কাজে লাগে সবার কাছ থেকে 100 করে সবার কাছ থেকে 100 করে না মেহরাজ তুমি সব বেশি সবার থেকে মানে সবার না যারা যারা ফরে ইউটিউব থেকে তারা থেকে একটু করে দেবো AutoCAD 2007 নামে একটা আইকন আছে এটা ডাবল ক্লিক করলে ডাউন হবে যদি কোনো কারণ না থাকে আমরা সার্চ বারে গিয়ে AutoCAD লিখতে পারবো AutoCAD লিখলে কিন্তু AutoCAD 2007 আসছে তারপর এটা সিলেক্ট করলে AutoCAD 2007 ওপেন হবে সবাই ওপেন করতে পারছেন সবার স্ক্রিনে এরকম আসছে আচ্ছা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম থাকে আগে ইন্টারফেসটা আমরা বোঝার চেষ্টা করি এখানে একদম বাম সাইডে একটা প্যানেল আছে এই প্যানেলটার উপরে যদি আপনি কার্সর নিয়ে যান তাহলে দেখা যাচ্ছে লাইন কনস্ট্রাকশন লাইন পলি লাইন পলিগন এটসেট্রা এই যে লাইনটা এই লাইনটা বা এই যে প্যানেলটা এটাকে আমরা বলি হচ্ছে ড্রয়িং টুলবার এগুলো যে আমরা ড্র করি এগুলোর নাম হচ্ছে ড্রয়িং টুলবার তার পাশের যে প্যানেল সেখানে দেখেন লিনিয়ার আর্ক লেন্থ রেডিয়াস ডায়ামিটার এগুলো দেখা তার মানে কি এগুলো একটা মেজারমেন্ট টাইপের তো এটাকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন টুলবার
রাইট সাইডে যেগুলো আছে সেটা হচ্ছে মুভ, ইরেজ, কপি, তারপরে অফসেট, রোটেট, স্প্রেস, এই যেগুলো আছে যে প্যানেলটা আছে এটাকে আমরা বলি হচ্ছে মডিফাই টুলবার। কোন একটা ড্রয়িং কে মডিফাই করার জন্য বা কোন একটা সেগমেন্টকে মডিফাই করার জন্য আমরা এই টুলবারের সাহায্য নিই, তবে এটা হচ্ছে মডিফাই টুলবার। তার যদি এই টুলবারটা এইটাতে কোনো টুলবার না থাকে তাহলে তারা এইখানে রাইট ক্লিক করবে, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে SCAD নামে একটা অপশন আসবে। এখান থেকে আপনি খেয়াল করবেন যে আপনার ডাইমেনশন, ড্র, মডিফাই এগুলোতে টিক দেওয়া আছে। যদি টিক দেওয়া না থাকে আপনি টিক দিয়ে দিবেন। আমি যদি টিক উঠাই দিই এখানে চলে যাবে, আবার টিক দিলে এটা ফেরত আসবে। স্যার বলুন। একটু পিছনে আপনি 3D সিলেক্ট করছেন, এসকেপ বাটন চাপেন, অটোক্যাড ক্লাসিক সিলেক্ট করুন, এসকেপ বাটনটা আগে চাপেন, এসকেপ বাটন আপনি একবার অফ করে, হ্যাঁ এবার ক্রস দিয়ে কেটে দেবেন, হ্যাঁ ওটা ক্রস। কারণ যদি কোনটা মিসিং থাকে তাহলে কি আমরা এখানে গিয়ে SCAD থেকে দেখবো আমার কোনটা মিসিং আছে। মডিফাই ডাইমেনশন ড্র এটাতে ঠিক থাকা যাচ্ছে, তাহলে এই তিনটা টুলবার আমরা পাবো। টুলবারটা অন্য জায়গায় থাকতে পারে, ধরেন এই টুলবারটা এরকম থাকতে পারে ভাইয়া, তো আমরা এটা কি করতে পারবো, এভাবে টান দিয়ে ধরে হ্যাঁ এভাবে সোজা করে ফেলতে পারবো, এভাবে রাখতে পারবো। আপনার যেখানে ইচ্ছা আপনি আসলে সেখানে নিতে পারেন। এটা কোন ধরনের নিয়ম নীতি এটা কোথায় রাখবেন, এটা আপনার সুবিধার উপর ভিত্তি করে, ইউজারের সুবিধার উপর ভিত্তি করে এটা চেঞ্জ করা যায়। তো প্রথমে অনেকের স্ক্রিন কালারটা চেঞ্জ হয়ে গেছে বা সাদা না কালো কালো, আপনারা যেটা করবেন মাঝে শুনুন আমাকে খেয়াল করবেন, ঠিক আছে? নিজেরা কথা বললে খেয়াল করা যাবে না, দেখবেন আগে আমি কি বলতেছি না বুঝতে পারলে আরেকবার জিজ্ঞেস করুন। আমরা এখানে যদি রাইট ক্লিক করি, স্ক্রিনের মাঝে রাইট ক্লিক করব, করলে একটা আমরা দেখতে পাচ্ছি উইন্ডো আসছে, সেখানে একদম নিচে একটা অপশন আছে, তার নাম হচ্ছে অপশন। অপশনসে গেলে আমরা এখানে আরো অনেক অপশন দেখতে পাবো। এটা আসলে মূলত বিভিন্ন ধরনের সেটিংস। এখানে ডিসপ্লে নামে দেখেন একটা অপশন আছে, ডিসপ্লে। এই ডিসপ্লের আন্ডারে কালারস নামে একটা অপশন আছে, কালারস। কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করলে কালার নামে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনু থেকে আমি আমার পছন্দের কালারটা সিলেক্ট করতে পারি। আমি যদি ব্ল্যাক সিলেক্ট করি, করে অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিতে হবে। অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিয়ে ওকে করে বের হয়ে আসলে আমি দেখতে পাবো যে আমার স্ক্রিনের কালারটা ব্ল্যাক হয়ে গেছে। আরেকবার দেখেন, আমরা রাইট ক্লিক করে অপশনসে যাব, এখান থেকে কালারসে যাব, দেন কালারস ক্লিক করব। তো দেখেন এইখানে শুধু ড্রপ ডাউন মেনুতে কিছু জনপ্রিয় কালার বা কিছু বেসিক কালারের সাথে নিজে সিলেক্ট কালার নামে আরেকটা অপশন আছে। এই সিলেক্ট কালারে গেলে মূলত আসলে আমি এখানে দেখতে পাবো যে একটা রঙের ভিতরে যে অনেক ধরনের শেড বা ধরনের কাছাকাছি কালার হয় সেগুলো। ইভেন আপনি এই যে RGB ভ্যালুগুলো দিয়ে একটু কালার আসলে তৈরিও করতে পারবেন, কালার মিক্সও করতে পারবেন। এত কিছু আমাদের মনে দরকার নেই। এই পার্টের জন্য আমরা সাদা বা কালো যে কোনো একটা রাখতে পারি, কারণ এই দুইটাই মোটামুটি আমাদের দেখার জন্য সুবিধাজনক। সাদার ভিতর কালো বা কালোর ভিতর সাদা, এই দুটাই আমরা ইউজ করে থাকি। বুঝতে পারছো ভাই? আচ্ছা, এখন আমরা একটা লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য আমাদের কি করতে হবে? লাইন কমান্ডটা দিতে হবে।
আমাদের যে ড্রয়িং টুলবারটা আছে লেফট মোস্ট সাইডে, এই ড্রয়িং টুলবারটা সবার উপরে আছে কি লাইন। তো লাইন আমি সিলেক্ট করলে সাথে সাথে আমাকে কি দেখাচ্ছে বলেন তো, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটি স্পেসিফাই করো। একটা লাইনের একটা প্রথম পয়েন্ট থাকে, একটা কি শেষ পয়েন্ট থাকে, ভিতরেও অনেক পয়েন্ট থাকে, বাট একটা লাইনের প্রথম এবং শেষ পয়েন্ট থাকলে কি হয়, মাঝের অংশটা আমরা আঁকতে পারি। তো প্রথমেই আমাকে ফার্স্ট পয়েন্টটা ড্র করতে বলছে। তো আমি মাউসে যেখানে প্রথম ক্লিক করব সেটা হচ্ছে আমার লাইনের শুরু। এরপরে সেকেন্ড ক্লিকটা যেখানে করব এটা হচ্ছে প্রথম লাইনটা সমাপ্তি। তারপর আরেকটা লাইন ক্লিক করলে এটা আরেকটা লাইন হয়ে গেল। এভাবে আমি যতবার ক্লিক করব ততগুলো লাইন জেনারেট হবে। হচ্ছে ফ্রি স্টাইলে আমরা লাইন ড্র করতে পারছি। এখন আমরা চাচ্ছি না, অনেক লাইন ড্র করে ফেলছি আর চাচ্ছি না, তাহলে আমরা এসকেপ বাটন চাপতে হবে। এসকেপ বাটন হচ্ছে যে কোনো কমান্ড থেকে ফিরে আসা, কমান্ডটা মুছে দেওয়া। আমরা কোনো কিছু করার আগে এসকেপ বাটন চেপে নিব, কারণ অন্য কোনো কমান্ড হয়তো হয়ে থাকতে পারে, অলরেডি অন্য কোনো কমান্ডের ভিতর আমি আছি। এসকেপ বাটন চেপে আমরা কমান্ডে যাব, বা কমান্ড শেষ হবে কি এসকেপ বাটন চেপে। প্রথমে আমরা দেখি, আমরা প্রথমে কি করব, লাইন কমান্ডটা সিলেক্ট করব, করে দিয়ে মাউস দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্গেলে ক্লিক করতে থাকলেই আমরা ফ্রি স্টাইল লাইন ড্র করতে পারি। এটা তো ফ্রি স্টাইল লাইন ড্র, কোনো ডিরেকশন নেই, কোনো ডাইমেনশন নেই, কিছু নেই, আপনি আপনার মতো করে লাইন ড্র করছেন। কাছে তো সবাই এখন আমি যদি এই লাইনগুলোকে কোনটার উপরে মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করি, তাহলে কি লাইনটা সিলেক্ট হবে? এই কথা না বলতে, কথা হচ্ছে কেন পারছেন না? আবার বলতে হবে কোথায় সমস্যা হচ্ছে? মুভ কপি ওগুলো তেমন করছি না, মুভ কপি করলে দরকার নেই, চলে গেছে স্যার। সমস্যা নেই। চলে গেলেও আজকে মুভ কপিতে আমরা কোনো কাজই করবো না, কাজে আপনার কোনো টেনশন করারই দরকার নেই। দেখেন আমরা লাইন অনেকগুলো লাইন লিখেছি, আমরা ধরেন প্রথম লাইনটার উপরে কার্সার নিয়ে গিয়ে মাউসে ক্লিক করলাম, লাইনটা সিলেক্ট হলো। দ্বিতীয় লাইনটার উপরে আবার কার্সার নিয়ে গেলাম, সিলেক্ট হলো। এখন যদি আমি কিবোর্ডে ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে যাচ্ছে। কিবোর্ডে ডিলিট নামে একটা অপশন আছে, এটা যদি প্রেস করে দেখেন ওই দুটো লাইন ডিলিট হয়ে গেছে। তার মানে লাইনগুলো আলাদা আলাদাভাবে অ্যাক্সেসিবল এবং তাদেরকে আলাদা আলাদাভাবে কি করা যাচ্ছে, সিলেক্ট করে ডিলিট করা যাচ্ছে। আবার যদি কন্ট্রোল জেড দেই তাহলে লাইনগুলো ফিরে আসছে, মানে কন্ট্রোল জেড যেটা আনডুটা অটোমেটিক কি করবে, কাজ করবে। কোনো কিছু ভুলে করে ফেললে কন্ট্রোল জেড দিয়ে ওটা ব্যাক আনতে পারবে। একটু বাবা আচ্ছা, এইভাবে আমরা যে কোনো লাইন, যে কোনো অ্যামাউন্ট অফ লাইন সিলেক্ট করতে পারি আলাদা আলাদা ভাবে, এবং ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে কি হবে, প্যারালাল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে স্ক্রিনটা যদি আমরা মাউসের হুইল আছে, যেটা মাউসের হুইল দিয়ে চাইলে জুম ইন জুম আউট করতে পারি, পারছেন? জি স্যার। এবং মাউসের হুইলটা চেপে ধরে ড্র্যাগ করতে পারি। মাউসের হুইলটা চেপে ধরতে হবে, মাউসের হুইলটা চেপে ধরলে এরকম হ্যান্ডের মতো আসলে তখন আপনি কি করতে পারবেন, এটাকে ড্র্যাগ করে যে কোনো আপনার সুইটেবল পজিশনে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমরা কোথায় ছিলাম, ডিলিটে ছিলাম। তার মানে কি আমরা ডিলিট করতে পারি?
কিন্তু এইভাবে একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করা এটা তো খুব একটা মানে ভালো প্রসেস মনে হচ্ছে 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 তো আমরা যেটা করতে পারি মাউস দিয়ে এভাবে এরিয়ার মতো করে সিলেক্ট করতে পারি। ঠিক আছে এখন সিলেক্ট হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে ওই যে নীল কালার চলে আসছে মানে কি সিলেক্ট হয়েছে এখন ডিলিট যদি প্রেস করেন কিবোর্ডে ডিলিট হয়ে যাচ্ছে বেটার আগে থেকে বেটার প্রসেস কন্ট্রোল জেড দিলে আবার কি ফিরে আসে তার মানে কি আমরা এভাবে মাউস দিয়ে যেটা করতে পারি মাউস দিয়ে এরিয়ার মতো ড্র করে দিয়ে ওই এরিয়ার ভিতরে যে যারা যারা পড়বে তারা ডিলিট হয়ে যাবে হ্যাঁ সম্পূর্ণ যদি আপনার ডিলিট করতে হয় তাহলে আপনাকে কন্ট্রোল এ চাপতে হবে কন্ট্রোল এ তারপর ডিলিট কন্ট্রোল এ মানে সিলেক্ট অল তারপর ডিলিট মানে আবার যদি কন্ট্রোল জেড দেন তাহলে ফেরত আসবে এখন আমরা যে মাউস দিয়ে একবার শিখলাম এটা ইয়া দেখাচ্ছি আমরা মাউস দিয়ে ধরে সিলেক্ট করতেছি তো আমি এভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে পারি কি করলে কি হবে বাম থেকে ডানে নিয়েও সিলেক্ট করতে পারি আবার ডান থেকে বামে নিয়েও সিলেক্ট করতে পারি তো দুটার ভিতরে একটু সূক্ষ্ম পার্থক্য আছে আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন পার্থক্যটা ধরার চেষ্টা করুন আমি মাউস দিয়ে এরিয়া ড্র করছি সিলেক্ট হয়েছে ডিলিট করছি কন্ট্রোল জেড দিছে দিছি ফেরত আসছে আবার এভাবে এরিয়াটা ডান থেকে বামে নিছি সিলেক্ট হয়েছে ডিলিট করছি কন্ট্রোল জেড দিছি ফিরে আসছে কোন ডিফারেন্স পাইছে কি ডিফারেন্স পাইছে হ্যাঁ এটা বলতে পারি আপনি ক্লাস করছেন না আচ্ছা একবার খেয়াল কর আমরা যদি ডান বাম থেকে ডানে নেই দেখেন এখানে তিনটা লাইন পুরোপুরি গেছে ফোর্থ লাইনটা পুরোপুরি যায়নি এই অবস্থায় যদি আমি এটা ক্লিক করি তাহলে তিনটা লাইন সিলেক্ট হচ্ছে ফোর্থ লাইনটা সিলেক্ট হচ্ছে না বাট যদি আমি ডান থেকে বামে নিয়ে যাই সামহাউ কোন লাইন টাচ করলে সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে পার্থক্য এটা ল্যাম্প শিটের লাইন এটা আসলে একটু সূক্ষ্ম পার্থক্য কাজ করতে গেলে বোঝা যায় বাট এই মাথায় রাখতে পারে যে আমি বাম থেকে ডানে সিলেক্ট করব বা নাকি ডান থেকে বামে সিলেক্ট করব এটার উপর ভিত্তি করে কতটুকু সিলেক্ট হবে সেটা নির্ভর করে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে ডিলিট করা যাবে আবার কন্ট্রোল জেড দিলে ব্যাক তো অনেকের হতে পারে কি এরকম আঁকতে আঁকতে কোন একটা স্টেজে গিয়ে আপনি হারাই ফেলছেন অনেক কিছু আঁকছেন হারাই ফেলছেন আর খুঁজে পাচ্ছেন না জুম টুম করে আর বুঝতেছেন না কোথায় কি গেল দিকে কি গেল স্ক্রিনে এরকম চলে আসে এত বেশি জুম করছেন যে আপনার স্ক্রিনে কোনো খুঁজে পাচ্ছেন তো অনেক সময় আছে আমাদের জুমটা ঠিক মতো কাজও করবে না মানে একটা স্টেজে গেলে জুম দেখবেন যে আর জুম হচ্ছে না এটা থেকে বাঁচার জন্য আমাদের একটা ওয়ে আছে সেটা হচ্ছে জেড এন্টার এ এন্টার এটা প্রেস করলে আমরা ফুল স্ক্রিনটা একবার দেখতে পাবো জেড এন্টার এ এন্টার পরপর ধরে কোনটা চেপে ধরা লাগবে না জেড তারপর এন্টার এ তারপর এন্টার এটা করলে আপনি যত যাই ড্রয়িং করছেন না কেন পুরাটা এই উইন্ডোতে চলে যাবে এরকম হয় আমরা ছোট একক বড় একক আঁকতে গিয়ে অনেক সময় দেখা যায় কোনো খুব বেশি বড় হয়ে গেছে খুব ছোট হয়ে গেছে আঁকতে আঁকতে ছোট জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যা বলছি বোঝা গেছে তাহলে আমরা মোটামুটি ডিলিট করাটা শিখলাম আর কিছু সূক্ষ্ম পার্থক্য দেখলাম আচ্ছা যে জুম ইন জুম আউট যেটা মাউসের হুইল দিয়ে করার কথা বলছি সেটা এগুলো দিয়েও করা যায় উপরে দেখেন এই যে এখানে জুম রিয়েল টাইম দেখতেছেন আমার মাউসের কার্সারটা খেয়াল করেন
জুম রিয়েল টাইম, এটা সিলেক্ট করলে তারপর মাউস হুইল ঘোরালে জুম ইন জুম আউট হবে। আবার এই যে হ্যান্ড বাটনটা, এটা অনেক সময় মাউসের হুইলটা যদি কাজ না করে, হুইল নষ্ট থাকতে পারে, হ্যান্ড বাটনটা এখান থেকেও দেয়া আছে। প্যান রিয়েল টাইম, প্যান রিয়েল টাইম, প্যান রিয়েল টাইমটা সিলেক্ট করলে যেটা হবে, আপনার হ্যান্ড বাটনটা চলে আসবে, তখন আপনি পেজের মতো করে সরাতে পারবেন, ডানে বায়ে হাতের মতো করে সরাতে পারবেন। বুঝতে পারছি? এই যে হ্যান্ড বাটনটা, আমি যে মাউসের হুইল ধরে ঘোরানোর কথা বলছিলাম, ওই হুইল না ধরলেও হ্যান্ড বাটনটা আসবে, তখন মাউসে লেফট ক্লিক করে আপনি এটা করতে পারবেন। আসলে হুইল নষ্ট থাকে, কাজ করে না, বুঝছেন? এটা কিন্তু বাস্তব প্রবলেম, হুইলটা সবসময় কাজ করে না। আবার ল্যাপটপে কাজ করার সময় অনেকের ওই যে ওগুলা দিয়ে কাজ করে অভ্যস্ত থাকে না, তো আপনি এখান থেকে ওই যে প্যান অপশনটা দিতে পারবেন। আবার কোন একটা নির্দিষ্ট এরিয়া যদি জুম করতে চান, তাহলে জুম উইন্ডো নামে একটা অপশন আছে, জুম উইন্ডো, এটা সিলেক্ট করলে এই যে এরকম একটা উইন্ডো আঁকলে শুধুমাত্র ওইটুকু অংশ জুম হয়ে আসবে। চল একটা স্ক্রিনে আমরা যখন বাইরে এন্ড অফ দ্য সেমিস্টার যাব, একটা স্ক্রিনে আমাদের অনেক কিছু করা লাগে, তখন এরকম এগুলো কাজে লাগে। জুম করে করে ওই অংশে যখন আমি এডিট করব, ওই অংশটাকে ফোকাস করব, সো এগুলো লাগবে। এখন মনে হচ্ছে এত দুটো জিনিসে জুম ইন করে জুম আউট করে তো আমি কোনো লাভ নাই, সকল লাভ দরকার হবে, তখন জিনিসগুলো দরকার হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি এগুলো একটা ওভারভিউ। এখন আমরা একটা লাইন ড্র করব। লাইনটার শর্তটা হচ্ছে লাইনটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হইতে হবে। এই না ফ্রি স্টাইল ইয়া করতেছে, ড্রয়িং করতেছে, তারা একটু মনোযোগ দেয়, ওগুলো করতে পারবে, এগুলো ক্লাস করে এই ক্লাস করে। এটা ক্রিয়েটিভিটি সুযোগ আছে, বাসায় বসে ফ্রি স্টাইলে যা করতে চায় তাই আসবে। অনেক ভার্সিটিতে এরকম ক্যাট সোসাইটি আছে, ক্যাট ক্লাব আছে, ওরা মানে অনেক কিছু ডিজাইন করে, আমি দেখি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করে, প্লেনের ডিজাইন করে, বিভিন্ন গাড়ির ডিজাইন করে, খুব সুন্দর, মানে অটোক্যাড চেক করে, সলিড ওয়ার্ক চেক করে, বিভিন্ন অটোক্যাড চেক করে। তো এগুলো যাদের ক্রিয়েটিভিটি আছে, যাদের আগ্রহ আছে, আপনারা করতে পারবেন বসে বসে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা লাইন ড্র করব। লাইনটার শর্ত হচ্ছে লাইনটা হতে হবে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তো দেখেন আমাদের এখন যে সেটআপ, এটাতে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা কিন্তু কঠিন, কারণ কি দেখেন একটু একটু বাঁকা বাঁকা মতো লাগছে না, একদম হাত দিয়ে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি আঁকাটা কঠিন। আমাদের যেটা করতে হবে, অর্থ নামে আমাদের একটা অপশন আছে, অর্থ একদম নিচের লাইনটা খেয়াল করেন, নিচের লাইনে আমাদের অনেকগুলো অপশন আছে, নিচের লাইন একদম নিচের লাইন, স্ন্যাপ, গ্রিড, অর্থ, পোলার, এগুলোর ভিতর অর্থটা যদি আমি অন করি, তারপরে যদি আমি লাইন কমান্ডটা নেই, তাহলে আমি দেখতে পাবো যে আমি 0 ডিগ্রি ছাড়া আর অন্য কোনো অ্যাঙ্গেলে আমার কার্সারটা সরাতেই পারছি। আরেকটা অ্যাঙ্গেল পাবো, সেটা হচ্ছে 90, 0, 90, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, শুধুমাত্র 90 বা তার গুণিত এই অ্যাঙ্গেলগুলোতে আমরা মুভ করতে পারবো। বুঝতে পারছেন? তার মানে কি, আমি এখন সম্পূর্ণ আনুভূমিকের সাথে একটা লাইন ড্র করতে হবে, রাইট? তার মানে কি, আমরা যদি অর্থ অন রাখি, তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাখতে পারবো। এই যে লাইনটা আমরা ড্র করলাম, এটা কোনো ডাইমেনশন নাই। এই লাইনটার সমস্যা কি, এটা লাইনে কোনো কি নাই, মানে লেন্থ নাই। একটা লাইনের কি থাকা লাগবে, একটা লেন্থ থাকা লাগবে না? তো চলেন আমরা একটা নির্দিষ্ট লেন্থের লাইন আঁকি। তো আমরা লাইন কমান্ডটা দিব, দিয়ে আমরা খেয়াল করি, আমরা যখন লাইনটা নিয়ে লাইন আঁকাচ্ছি, আমরা যখনই মাউসটা সরাচ্ছি, ওখানে একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? 6.17, 7.47, 8.82, মানে আমি মাউসটা দেখায় নিচ্ছি ততটুকু পর্যন্ত লাইন হলে কতটুকু লাইন হইতো, এর দৈর্ঘ্যটা সে দেখাচ্ছে। এই দৈর্ঘ্যটা দিয়ে যদি আপনার 10 আঁকতে হয়, 10 দৈর্ঘ্যের কোনো লাইন আঁকতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে প্রচুর কসরত করতে হবে।
এই হাতটাকে এমন ভাবে নিতে হবে যাতে একদম 10.00000 হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ যখনই আপনি ক্লিক করতে যাবেন আপনার হাত একটু না একটু ওয়েদার করবে, বলতে আপনার 10 পুরোপুরি পারফেক্ট 10 হবে। এটা থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ডে ইনপুট দিতে হবে। এটা যে সরতেছে মানে কি এটা এখন এডিটেবল অবস্থা আছে, এটা এডিটেবল অবস্থা। এডিটটা করতে হবে কি কিবোর্ড দিয়ে, কিবোর্ডে 10 প্রেস করতে হবে। 10 প্রেস করে যদি এন্টার দেই তাহলে 10 দৈর্ঘ্যের একটা লাইন হয়ে গেছে। এখন এসকেপ বাটন চাপলে আমি ওই ইয়াটা দেখতে পাবো, 10 দৈর্ঘ্যের লাইনটা দেখতে পাবো। 10 প্রেস করব, আমি যত দৈর্ঘ্য চাই, আমি 10 দৈর্ঘ্য চাচ্ছি যদি 10 প্রেস করেন 10, আপনি 20 দৈর্ঘ্য চাইলে 20 প্রেস করেন। দেখেন আরেকবার খেয়াল করেন যারা বুঝতে পারেন, আমি কোন লাইন কমান্ডটা নিলাম, নিয়ে লাইন আঁকার চেষ্টা করলাম, কিন্তু আমি চাচ্ছি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য। তো নির্দিষ্ট দৈর্ঘ্য যত হবে সেটা আমাকে কিবোর্ড থেকে ইনপুট দিতে হবে। সেটা আমি দিলাম ধরেন 15 কিবোর্ডে 15 প্রেস করে এন্টার দিলাম। এন্টার দিলে ওই লাইনটা দেখেন এখানে শেষ হয়ে গেছে। তো এটা বোঝার জন্য আমি এসকেপ বাটন দিলে আমার কমান্ডটা চলে গেল। এখন আমি বুঝতেছি যে একটা 15 দৈর্ঘ্যের একটা লাইন হয়েছে। আচ্ছা, এটা ডাইমেনশন চেক করার নেক্সট ক্লাস শিখব কিভাবে কোনটা দৈর্ঘ্য কতটুকু চেক করা। আপাতত ধরে নেন যে এটা 15 হয়েছে, আমি যতটুকু দিচ্ছি এটাই হয়েছে। তার মানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যের কোনো লাইন যদি আমরা ড্র করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে, এভাবে ইনপুট দিতে হবে। তো আপনারা যদি এই DYN নামে যে অপশন আছে এটা যদি অফ করে রাখেন তাহলে আবার এই ইনপুটটা দিতে পারবেন। দেখেন আমি DYN টা অফ করে দিচ্ছি, এখন আমি ইনপুটটা দিতে যাচ্ছি, কিন্তু দেখেন ইনপুট দেওয়ার কোনো অপশন নেই। DYN ওটা হচ্ছে ডাইনামিক ইনপুট। আপনি যে ডাইনামিক্যাল ইনপুট দিচ্ছেন সেটাতে দিচ্ছে, এই অপশনটা অফ করে রাখলে তখন আর আপনি কিবোর্ডে কোনো কিছু চাপলে কোনো কাজ হবে, কোনো ফায়দা নাই। এই জন্য আপনি তো অবশ্যই মেক শিওর করতে হবে যে DYN টা অন আছে। আপনার এই কিবোর্ডে ইনপুট দিতে DYN অন রাখা থাকবে, 0 ডিগ্রি 90 ডিগ্রি রাখতে গেলে অর্থ অন রাখা থাকবে। আচ্ছা, এখন আপনারা একটু কিবোর্ডে L প্রেস করেন তো, L দিয়ে এন্টার দেন তো, L প্রেস করে এন্টার দেন। লাইন আসছে, L দিয়ে এন্টার দেওয়ার পরে কি লাইন আঁকা যাচ্ছে? তার মানে কি হইলো, আমি যে কাজটা এই যে লাইন কমান্ড দিয়ে করতেছিলাম সেটা কি করতে হবে, শর্টকাট দিয়েও করতে হবে। শর্টকাটটা হচ্ছে কি L, L দিয়ে এন্টার দিলে লাইন, C দিয়ে এন্টার দিলে সার্কেল। বা C দিয়ে এন্টার দেন, C দিয়ে এন্টার দিলে কি একটা সার্কেল আঁকতে পারবে। C দিয়ে এন্টার দেন, কাজ যখন না করে তখন এসকেপ বাটন চেপে দিন। অনেক সময় অন্য কমান্ডে থাকি তো আমরা, ওই অন্য কমান্ডের কারণে কি অন্যটা আবার প্রেস করলে কাজ হয় না। তো এসকেপ বাটন চেপে দিলে যেটা হয়, আগের কমান্ডটা চলে যায়, মুছে যায়, তখন নতুন কমান্ডটা কাজ করে। তাহলে কি L দিয়ে এন্টার দিলে কি হয়, লাইন আঁকা যায়, C দিয়ে এন্টার দিলে কি হয়, সার্কেল আঁকা যায়। এভাবে করে আমাদের প্রত্যেকটা মানে ড্রয়িং টুলবারের শর্টকাট কি আছে, শর্টকাট কমান্ড আছে। তো যারা এক্সপার্ট তারা এরকম শর্টকাটটা দিয়ে তারা কাজ করে ফেলে, বোঝাদারি কাজ করে। এটা মুখস্থ করার দরকার নেই, এটা যদি মাসল মেমোরির মতো আপনি কাজ করতে করতে আপনার ব্রেনে সেট হয়ে যাবে, মুখস্থ করা লাগবে। এখন আমরা চলেন আমরা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকি, 4টা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকি। তো রেক্ট্যাঙ্গেল আঁকতে গেলে কি শর্ত কি বলেন তো, আয়তক্ষেত্রের শর্ত কি, দুইটা বাহু, দৈর্ঘ্যের দুইটা বাহু সমান হবে, প্রস্থের দুইটা বাহু কি হবে, সমান হবে। আমাদের দৈর্ঘ্যটা হবে 10 আর প্রস্থটা হবে 6। তো আমরা কি করব, প্রথমে লাইন কমান্ডটা নিয়ে 10 ইনপুট দিব, দেওয়ার পরে নিচের দিকে আবার লাইনের অ্যারোটা নিয়ে 6 ইনপুট দিব, তারপর আবার বামের দিকে নিয়ে 10 ইনপুট দিব, আবার উপরের দিকে নিয়ে 6 দিব। তাহলে কি হবে, আমাদের এরকম 4টা লাইন মিলে কি হবে, একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। লাইনটা মানে কমান্ডটা শেষ করার দরকার না, আপনারা যেটা করবেন পরপর দিতে থাকলে হবে। আর 10 এর পরে লাইনের ডিরেকশনটা চেঞ্জ করে 6 দিলে আবার অন্য দিকে আরেকটা 6 লাইন হবে।
বারবার লাইন কমান্ড মোছার দরকার না। এই যে কাজটা করলাম, চারটা লাইন দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এই কাজটা আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়েই করতে পারি। পারছি লাইন ড্র করতে পারছি, রেক্ট্যাঙ্গেল পারছি, নরমালি পারছি রেক্ট্যাঙ্গেল হচ্ছে। তো আপনি যদি ইয়া কে ফেলছেন, পতাকা কে ফেলছেন, ওই ওই এক ডিগ্রি উপরে আছে। ওই টান দিছে তারপরে আচ্ছা, তার মানে আমরা চারটা বাহু দিয়ে কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি। আমরা চাইলে কি রেক্ট্যাঙ্গেল কমান্ডটা দিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি। তো রেক্ট্যাঙ্গেল দেখেন আমাদের কত নম্বরে আছে, 1 2 3 4 5 নম্বরে আছে রেক্ট্যাঙ্গেল, দেখছেন? রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলে আমাকে কি দেখাচ্ছে কার্সারে বলেন তো, স্পেসিফাই ফার্স্ট কর্নার। তো আমি এখানে সিলেক্ট করব, ওটা হচ্ছে ফার্স্ট কর্নার। এরপরে আমি চাইলে এভাবে র‍্যান্ডমলি যেখানে ছেড়ে দিব সেটাই একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। কিন্তু র‍্যান্ডমলি একে তো আমাদের কাজ হবে না, আমাদের কি লাগবে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য লাগবে। এইজন্য আমরা স্পেসিফিক মানে ফার্স্ট ক্লিকের পরে দেখেন এখন কিন্তু দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে। যেহেতু রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন কি, দৈর্ঘ্য আর প্রস্থ, দেখেন আমি যতই মাউস সরাচ্ছি দুইটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার ভিতর একটা ভ্যালু কালার একরকম আর একটা ভ্যালু কালার একরকম। তো প্রথম ভ্যালুটা হচ্ছে দৈর্ঘ্য, আমি এখন যদি যেটা প্রেস করব এটা দৈর্ঘ্য চেঞ্জ হবে। তো আমি প্রথমে দৈর্ঘ্যের এখানে দাও 10, দেখছেন 10। এখন এন্টার দিব না, দিব হচ্ছে ট্যাব, কারণ আমি প্রস্থটা এডিট করব। ট্যাব দিতে হবে, ট্যাব এসকেপের পরের বাটন, এসকেপের পরে সেকেন্ড বাটন, ক্যাপস লকের উপরের বাটন, ট্যাব। ট্যাব দিলে দৈর্ঘ্য 10 এ লক হয়ে গেছে, দেখেন দৈর্ঘ্য 10 এ লক হয়ে গেছে। এখন প্রস্থ দিব 6, তাহলে 10 বাই 6 হয়ে গেছে। বুঝছেন? বুঝছেন কি? দৈর্ঘ্য দিয়ে আপনার যেহেতু এখন দুটো প্যারামিটার 10 দিয়ে এন্টার দিতে পারতেছেন না, তো কি করতে হবে, 10 দিয়ে ট্যাব দিতে হবে। ট্যাব দিলে দৈর্ঘ্যটা লক হয়ে গেল, এবার প্রস্থটা এডিট করা যাবে। খুবই সহজ, খুবই সহজ, একটু ধৈর্য রাখলে ইন্টারেস্টিং। পারলাম সবাই? tapi saya juga tidak tahu. Kita kan एक क्लास से वीडियो देखी, एक क्लास से वीडियो देखी, পরীক্ষার আগে টাইম নেই। আচ্ছা, এখন আমরা 10 বাই 6 এর একটা রেক্ট্যাঙ্গেল মনে হয় সবাই আঁকতে পারছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে আমরা একটা বৃত্ত আঁকব। বৃত্তটার রেডিয়াস হবে 2। সার্কেল, তো বৃত্ত আঁকার জন্য কি আমরা সার্কেল কমান্ডটা নিব, নিয়ে আমরা বৃত্তের মানে এমন একটা সেটা আঁকবো, এটা তো ডাইমেনশন বলা যায় এরকম একটা জায়গায়, মানে চোখের আন্দাজ, বুঝছেন? এটা কমেন্ট করা যাবে না, হ্যাঁ স্যার কমেন্ট করা যাবে না, একটা মিডলে আসলে মিডিলে আঁকলে ওই যে পতাকা মাপটা ঠিক হয় না, বুঝছেন? মিডিলে যদি আঁকতে চান তাহলে আপনাকে কর্ম আঁকতে হবে, সেক্ষেত্রে অর্থটা অফ করে দিয়ে আপনাকে কর্ম আঁকতে হবে। আচ্ছা, আমাদের পতাকা আমরা আমাদের মতো করে আঁকবো, ঠিক আছে? কর্ণ আঁকলেন, কর্ণের যে ছেদ বিন্দু
ওইটাকে আপনি যদি সার্কেলের সেন্টার ধরেন তাহলে তখন 2 রেডিয়াসের একটা বিন্দু আসবে। কর্ণগুলো ডিরেক্ট করে বৃত্ত আঁকা শেষ হয়ে গেলে কর্ণগুলো কাজ শেষ, ওগুলো ডিরেক্ট। বুঝতে পারছেন? পতাকার শেপ চলে আসছে, এখন কি করতে হবে? কালার করতে হবে। সবাই আন্দোলন করতে পারছেন? হ্যাঁ, রেডিয়াস 2। ওই যে দেখেন বাংলাদেশের পতাকার স্ট্যান্ডার্ড এটা তো আমি আগে কিন্তু কালার করতে পারতেছিলাম না। আসলে একটু সাইডে, এত মাঝে না, একটু লেফট সাইডের দিকে সরানো। মানে মাঝামাঝি হলে কি হতো? 4.5 না হয়ে গেলে 5 হতো, কিন্তু একটু বামের দিকে সরানো থাকে। উপরে নিচে সেম ঠিক আছে, কিন্তু একটা একটু বামের দিকে সরানো থাকে। হোয়াটএভার, আমরা যতটুকু করছি ততটুকু করি। রেডিয়াস হবে 2। রেডিয়াসের জন্য কিবোর্ডে ইনপুট দিবেন 2। আমরা সার্কেলটা সিলেক্ট করার পরে কিবোর্ডে 2 প্রেস করলে রেডিয়াস 2 হবে। বুঝতে পারছেন? সবাই আঁকা হলে বলেন, আমরা এবার কালার করব। কালারের জন্য প্রথমে এইচ লিখে এন্টার দিব। এইচ, কিবোর্ডে এইচ প্রেস করে এন্টার দিব। তাহলে হ্যাশ এবং গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আসবে, সেখান থেকে প্যাটার্ন সিলেক্ট করব। প্যাটার্নের যে ড্রপ ডাউন মেনু, এটা সিলেক্ট করে সলিড সিলেক্ট করব। প্যাটার্ন সলিড। হ্যাঁ, এই যে দেখেন হ্যাশে আসার পরে প্যাটার্নের ভিতর থেকে সলিডে যাব। সলিডটা নরমালি উপরের দিকে থাকে, সলিড অপশনটা উপরের দিকে থাকে। অনেকগুলো অপশন আছে প্যাটার্নে, সলিডটা উপরের দিকে আছে। এরপরে সোয়াসে যাব। সোয়াসটা মূলত কালার, এখানে কালার আছে। এখান থেকে আমরা রেড সিলেক্ট করব। এখন কি হলো? আমরা কালার সিলেক্ট করে ফেলছি, সলিড উপরের দিকে আছে, সলিড উপরের দিকে আছে, একদম সলিড। কালার কি? রেড সিলেক্ট করলাম। কালার ড্রপ ডাউন মেনু থেকে কালার সিলেক্ট করে রেড। এখন আমাদের বাউন্ডারি সিলেক্ট করতে হবে। কোন বাউন্ডারির ভিতর আসলে কালারটা হবে সেটা কিন্তু আমরা ডিফাইন করি। আমরা কোনো কিছু সিলেক্ট করে রাখিনি, আমরা জাস্ট এই চেপে এখানে চলে আসছি। অ্যাড পিক পয়েন্টস, এই বাটনটা দেখেন, অ্যাড পিক পয়েন্ট বাটনটা সিলেক্ট করলে আমাদের স্ক্রিনে ফেরত নিয়ে আসছে। ও বুঝাইতে চাচ্ছে কোন বাউন্ডারির ভিতরে তুমি কালারটা করবে। যেহেতু আমরা চাচ্ছি সার্কেলের ভিতরে করব, সার্কেলের ভিতরে কার্সার রেখে একটা ক্লিক করলে দেখেন কোনটা সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় এন্টার দিই। এন্টার দিলে আমি আবার ওই পেজে ব্যাক করছি। করার পরে এবার ওকে করলাম। ওকে করলেই কালার হয়ে যাবে। স্যার কালারটা একটু কালারটা একটু দেখান। তাহলে বাংলাদেশ করতে গেলে আবার এই যে যেতে হবে, যে সলিড সিলেক্ট করা আছে, কালার এখান থেকে কি দিতে হবে? গ্রিন। গ্রিন নিয়ে অ্যাড পিক পয়েন্টসে গিয়ে এবার কি বৃত্তের বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। বৃত্তের বাইরে কিন্তু রেক্ট্যাঙ্গেলের ভিতরে। তাহলে কি ওই যে ওই বাইরের এরিয়াটা সিলেক্ট হবে। এবার এন্টার দিতে হবে, ওকে করতে হবে। তাহলে আমাদের হয়ে গেছে। এইচ এন্টার, এসকেপ 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 দেন। আবার দেন, আবার দেন। এইচ এন্টার, এইচ এন্টার। আমি একটু গাঢ় সবুজ দিয়ে দিলাম। এটা কি করব? আমি একটু গাঢ় সবুজ দিছি, তার জন্য কালারটার উপরে ডাবল ক্লিক করে সোয়াসে গিয়ে দেখেন নিচে সিলেক্ট কালার নামে একটা অপশন আছে। এন্টার, ওকে দেন। এটা দেখলে যে রঙের টিপ বার, এর ভিতর থেকে যেটা মন চায় ওই একটু মানে গাঢ় কালার দিছে। গাঢ় সবুজ না, বাংলাদেশে কোথায় রং কিন্তু গাঢ় সবুজ। একদম মানে ইয়া সবুজটা না, র সবুজটা গাঢ় সবুজ করার জন্য আপনি সিলেক্ট কালার থেকে দিতে পারেন। বুঝছেন কাহিনীটা? এখন যদি আমার এরিয়াটা এনক্লোজ না থাকে, হ্যাঁ এরিয়াটা এনক্লোজ না থাকে, তাহলে কিন্তু কালারটা হবে না। কালার সবসময় করতে হলে কোনো একটা ক্লোজ এরিয়ার ভিতরে হতে হবে। ক্লোজ বাউন্ডারি, ক্লোজ এরিয়া, এটা মাস্ট। কোনো একটা সাইডও ফাঁকা থাকলে ওর ভিতরে কালার হবে না। এই গ্রিন দিলে ভালো হয়েছে।
তাহলে আমরা তো অনেক কিছু শিখছি, ঠিক আছে? মোটামুটি একটা ওয়ার্কিং টাইপের শিখছি, সবকিছু অল্প অল্প করে শিখছি, একটা ক্লিপস। তো দেখেন ক্রিয়েটিভ অনেক কিছু করা যায়, মজার আছে কোর্সটা। আমি আশা করবো যে আপনারা মানে আগ্রহী নিয়ে করবেন, প্লাস বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। কারণ আজকে তো অনেক কিছু দেখাইছে, বাসায় একটু প্র্যাকটিস না করে 7 দিন পরে কিন্তু কিছু দিন আমি হ্যাঁ এই বুঝছেন সবাই? বাসায় আজকে যা করাইছি 15 মিনিটের বেশি কি প্র্যাকটিস করার দরকার আছে? আমার মনে হয় আমাদের যেটা ব্রেন 15-20 মিনিটের জন্য প্র্যাকটিস করি, সবার মনে থাকবে। তো আল্লাহ তাআলা ব্রেন পিছনে কাজে লাগাইতে হবে। কিন্তু এই যদি 15-20 মিনিটের প্র্যাকটিস না করি, পরের সপ্তাহে যখন আমি পড়াইতে যাব অনেক কিছু মনেই থাকবে না আপনার, আমাকে নতুন করে আবার বলতে হবে, তখন দেখা যাবে বেশি আগাতেও পারবো না, আমাদের শেখাও বেশি হবে। বা আপনার বন্ধুরা আগায় যাচ্ছে, আপনি পিছিয়ে পড়ে গেলেন, এরকম হবে, আপনি আর ক্যাচ করতে পারবেন না ক্লাসে। তো আমরা চাই যে আমরা সবাই ক্লাসে একসাথে আগাবো, আজকে যেমন সবাই আসতে পারছি, শুরু থেকে সবাই বোঝার চেষ্টা করছি, এরকম যেন হয়। কারো কি কোনো আজকে কমপ্লিকেশন লাগছে? এভাবে যদি পড়াই পারবেন আপনারা? এভাবে পড়াবো, খুব বেশি জোরেও যাবো না, খুব বেশি আসতেও না। সমস্যা থাকলে আমাকে বলা যাবে, কোনো ভয় নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আজকে মোটামুটি ফাইল হিসাবে যা দেখানো দেখাই। সেভ করা শেখাবো, সেভ করাটা আজকে দেখাচ্ছি না, কিভাবে সেভ করে রাখতে হয়, পিডিএফ বানাতে হয়, কেমন এগুলো দেখাবো। স্যার শাটডাউন দিয়ে শাটডাউন দিয়ে দিচ্ছি।